সবাইকে স্বাগতম। ষষ্ঠ সিলেট বিশ্ব সম্মেলনের আজকের এই পর্যায়ে আলোচনার এই পর্যায়ে আছে। আজকের যে এপিসোড, এটা হলো সিলেট বিভাগে পর্যটন ক্রমবর্ধমান বিকাশমান পর্যটন শিল্পের বিকাশে গুণীজনের এবং বিশেষজ্ঞদের মতামত। এবং এই অনুষ্ঠানের আজকের পর্বে আমি এই পর্বের সূচনাতে আমি সামান্য কিছু বলতে চাই। সিলেট আমার অহংকারকে স্লোগান ধারণ করে আগামীতে এগিয়ে যাওয়ার প্রয়াসে ষষ্ঠ বিশ্ব সম্মেলনে 2021 সিলেটের পর্যটন শিল্প বিকাশে করণীয় বিষয়ক আজকের আলোচনায় অতিথি হিসাবে আছেন মোহাম্মদ মাহবুব আলী, মাননীয় প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। আরো আছেন আব্দুল মুহিত চৌধুরী, সাবেক উপদেষ্টা। আরো আছেন পলি ইসলাম, যুক্তরাজ্য থেকে পলি ইসলাম MBA। আরো আছেন আনিস মাহমুদ, ফটো সাংবাদিক, প্রখ্যাত ফটো সাংবাদিক, সিলেটের সন্তান, প্রথম আলো। আরো গুণীজনের মধ্যে আরো আছেন সিলেটের শিল্প এই বিশ্ব সম্মেলনকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার প্রয়াসে যিনি দিনরাত কাজ করে যাচ্ছেন, আমাদের সবার প্রিয় জিয়াবাই তথা ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, মহাসচিব ষষ্ঠ বিশ্ব সিলেট সম্মেলনে। আমি ওনার উপস্থিতিকে স্বাগত জানাই এবং আরো অতিথি যারা আপনার পর্যায়ক্রমে আসবেন, আমরা তাদের বক্তব্য শুনবো এবং সিলেটের পর্যটন বিকাশে আমাদের গুণীজনের, বিশেষজ্ঞদের মূল্যবান মতামত খুবই প্রয়োজনীয়। সিলেট বিভাগ শুধু একটা বিভাগ নয়, এটা একটা আন্দোলন এবং এই বিভাগের সর্বত্র ছড়িয়ে থাকা নানা সম্ভাবনাকে তুলে ধরা এবং এই সম্ভাবনা তুলে ধরার ক্ষেত্রে, পর্যটন বিকাশের ক্ষেত্রে বিরাজমান সমস্যাকে কিভাবে সবার মতামত নিয়ে সমন্বিত একটা পরিকল্পনা করা যায় এবং এটাকে কিভাবে দূরীভূত করা যায়, তারই ভাবনা থেকে আজকের এই প্রয়াস। এবং এই প্রয়াসে যারা সংযুক্ত হয়েছেন এবং এই প্রয়াসে যারা উদ্যোগ নিয়েছেন, আমি সবাইকে সাধুবাদ জানাই, আমি সবাইকে স্বাগত জানাই। আমি ইশতিয়াক রূপু, নিউ ইয়র্ক থেকে। আমি নিউ ইয়র্কের প্রথম আলোর সঙ্গে সংযুক্ত এবং নিউ ইয়র্কের যে কোনো সাংস্কৃতিক আন্দোলনে আমি ডক্টর জিয়াউদ্দিনের পাশাপাশি থাকি এবং আগামীতেও থাকার অঙ্গীকার করে আজকের অনুষ্ঠানে শুরু করার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ রূপু। আমি আমাদের মাননীয় মন্ত্রী মাহবুব আলী সাহেবকে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মাহবুব ভাই, থ্যাংক ইউ। আপনার মাধ্যমে যারা আছেন সবাই এবং যারা শুনছেন সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আমাদের প্রথম বক্তা আনিস মাহমুদ ফটো সাংবাদিক। সিলেটের পরিবেশ নিয়ে সে তার উদ্যোগে অনেক কিছু হয়েছে, তার ছবির মাধ্যমে অনেক কিছু আমরা জানতে পেরেছি। আমি আনিসকে বলবো একটা ওভারভিউ দেওয়ার জন্য সিলেটের আমাদের পর্যটনের উপরে তোমার যেসব চিন্তা ভাবনা আছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমন্ত্রিত আছেন, মন্ত্রী মহোদয়, আয়োজক যারা বিশ্ব সিলেট সম্মেলন যে আয়োজন করেন এবং যারা আয়োজন করছেন, তাদেরকে আসলে প্রথমেই আমি ধন্যবাদ জানাই যে এমন একটি অনুষ্ঠান আপনারা প্রতি বছর যে করে থাকেন, সেটা হচ্ছে আমাদের শুধু সিলেট নয়, সিলেটের বাইরেও যারা আমরা বাঙালি আছে সবাই কিন্তু এই সিলেট বিশ্ব সম্মেলন দেখার জন্য বা আয়োজনের জন্য অপেক্ষা করি। তো আমি বেশি কথা বলবো না, আমি সিলেটের পর্যটন বিষয় নিয়ে আসলে আমি দীর্ঘদিন থেকে পর্যটন, পরিবেশ এগুলা নিয়ে কাজ করছি। আমার সাংবাদিকতা, আমি প্রথম আলোতে কাজ করি। আমি প্রথম আলোতে কাজের বাইরে আমার একটা ব্যক্তিগত ভালো লাগার জায়গা, যেটা হচ্ছে যে আসলে পরিবেশ এবং পর্যটন। কারণ পরিবেশ এবং পর্যটন এই দুটা আসলে একটার সাথে আরেকটার একটা মিল থাকে এবং একটাকে রেখে আর একটা কোনোভাবেই আগাতে পারবে না, এটা আমরা বিশ্বাস করি। তো আমি 2010 সাল থেকে প্রথম আলো পত্রিকার সিলেট অফিসে কাজ করছি ফটো সাংবাদিক হিসেবে। তো আমি প্রতিনিয়ত চেষ্টা করেছি যে সিলেটের যেসব পর্যটন কেন্দ্র আছে বা ন্যাচারাল যে বিউটি বা প্রাকৃতিক যে সৌন্দর্য, সেটা আমার ক্যামেরার মাধ্যমে তুলে ধরার জন্য, এবং আমি শুরু থেকে সেই কাজটি করে আসছি এবং আমার যে কাজের বাইরে আমি সেই কাজটাই করে আসছিলাম। তো
তো আমি প্রথমে একটু আরো যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে আসলে সিলেট, আপনারা জানেন যে সিলেট একটা সীমান্তবর্তী এলাকা। পুরো এলাকাটা হচ্ছে একটা, আমি যদি বলি পুরো সিলেট বিভাগটাই একটা পর্যটন কেন্দ্র, অর্থাৎ পর্যটন স্পটে কিন্তু সিলেটের কোনো অভাব নেই। আমরা যদি ওইভাবে সেগুলাকে আমরা আহ, যদি খোঁজ করি আর কি। তো আগে সিলেটের যে পর্যটন, দিনে দিনে কিন্তু সিলেটের পর্যটন, এবং আমি যদি বলি কক্সবাজারের পরে চিটাগাংয়ের পরে কিন্তু সিলেট বিভাগে এখন পর্যটকদের প্রথম চাহিদা থাকে। কারণ একটাই কারণ, এখানকার সিলেটের পর্যটন কেন্দ্রগুলা প্রতিটি কিন্তু পর্যটন কেন্দ্র হচ্ছে আপনার প্রাকৃতিক সৌন্দর্য, অর্থাৎ আর্টিফিশিয়াল কিছু না, প্রাকৃতিকগতভাবে যে পর্যটন কেন্দ্র সৃষ্টি হয়েছে সেখানে মানুষ যাচ্ছে। এবং আমরা যারা গণমাধ্যমে কাজ করি তারা সেই সব খবর আমরা আমাদের সাধ্য মতো, আমাদের ক্যাপাসিটি মতো আমরা সেটা আহ, পালন করতেছি বা আমরা প্রচার করার চেষ্টা করতেছি। তো আমরা একটা জিনিস লক্ষ্য করছি, প্রতিদিনেই কিন্তু সিলেটের যে পর্যটক প্রতিদিনে বাড়ছে। আমি যদি শুক্র শনিবারের হিসাব দেই, সিলেটের প্রত্যেক শুক্র শনিবার হচ্ছে আপনার, আমি যদি বলি লক্ষাধিক পর্যটক সিলেট শহরে আসেন, অর্থাৎ সিলেটের যে পর্যটন কেন্দ্রগুলো আছে সেগুলার রূপ তারা উপভোগ করেন এবং প্রাকৃতিক সৌন্দর্যে তারা বিমোহিত হন। তো এখানে যেহেতু পর্যটন এরিয়া, আমরা বলে থাকি যে সিলেট পর্যটন এরিয়া বা সিলেট পর্যটন নগরী বা প্রকৃতি কন্যা সিলেট বলি আমরা। তো আসলে বাস্তব চিত্তে আমরা যদি একটু সেভাবে চিন্তা করি, আমরা আসলে পর্যটক সিলেটে আসছে, পর্যটনের যে পর্যটন সংশ্লিষ্ট যে ব্যবসা বাণিজ্য, হোটেল মোটেল রেস্টুরেন্ট এগুলোর ব্যবসা বাড়ছে। কিন্তু তার থেকে আরেকটা বিষয় হচ্ছে যে সেখানে কিছু সমস্যাও থেকে যায়। আমরা আসলে আহ সেইভাবে আহ আহ, আগাতে পারছি না, এটা আমরা অনেকটাই এগিয়ে যাচ্ছি। কারণ আমরা সিলেট বলতে আগে চা বাগান, মাধবকুণ্ড এবং জাফলং নামে যে পর্যটন কেন্দ্রগুলো ছিল সেগুলোতে কিন্তু মূলত মানুষ আসতো বা বেড়াতে যেত। এখন গত 10 বছর 9 বছর থেকে যে জিনিসটা হচ্ছে সেটা আসলে এই কি পর্যটন কেন্দ্রগুলোর বাইরেও যে কিছু পর্যটন কেন্দ্র বের হয়েছে। যেমন আমি রাতারগুলের কথা বলি, রাতারগুল যে এখন সবার কাছে সারা দেশব্যাপী সারা বিশ্বব্যাপী যে জলার বন রাতারগুল হিসাবে নামে পরিচিত, সেটি কিন্তু 2012 সালেই আমারই একটা ছবি প্রথম আলোতে পর্যটন দিবসে ছাপা হয় প্রথম পাতায়। তখন থেকে কিন্তু রাতারগুল প্রকাশ্যে আসে, কারণ এই রাতারগুল বন আগেও ছিল কিন্তু সেখানে কেউ যেত না। আমরা বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার একটি টিম, শ্রদ্ধেয় শরীফ জামিল, সিলেটের আহ, আব্দুল করিম কিম ভাই, আমরা সবাই মিলে এবং কয়েকজন গণমাধ্যম কর্মী মিলে আমরা কিন্তু রাতারগুল সে বছর গেছিলাম। এবং তখনই যে আমরা যখন রাতারগুল গেছি, রাতারগুল দেখে আসার পরে আমার ছবিটা যখন প্রথম আলোতে ছাপা হয়, এরপরে কিন্তু রাতারগুল দেশব্যাপী একটা সবার কাছে একটা পরিচিতি পায়, অর্থাৎ রাতারগুলের প্রকাশ পাওয়া শুরু করে। তখন থেকে আসলে রাতারগুল আহ মানুষের কাছে পরিচিত এবং রাতারগুল একটা জনপ্রিয় পর্যটন কেন্দ্র মানুষের কাছে স্থান পেয়েছে। তো এভাবেই কিন্তু আমি যদি বিছানাকান্দির কথা বলি, বিছানাকান্দি একসময় নাম ছিল কিন্তু বিছানাকান্দি কেউ যেত না। আমি যদি সাদা পাথর, ভোলাগঞ্জ সাদা পাথরের কথা বলি, সাদা পাথর গত 3-4 বছর থেকে সেখানে প্রতিদিনই পর্যটক যাচ্ছে এবং বর্তমানে সব থেকে বেশি পর্যটক যায় সাদা পাথরে, অর্থাৎ কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ সাদা পাথর। তো এরকম করে কিন্তু আমাদের যারা আমরা কাজ করি, যারা আমাদের সহকর্মী আছেন সবার ক্যামেরায়, যারা যারা যাদের মতো করে রিপোর্টিং এ সেসব জায়গার কিন্তু চিত্র উঠে এসেছে এবং এইসব জায়গায় মানুষ বেড়াতে যাচ্ছে। তবে আমরা আশাবাদী যে পর্যটকরা যে এখন আসতেছেন তাহলে হচ্ছে আমাদের সিলেটের ব্যবসা বাণিজ্য চাঙ্গা হবে। সিলেটের হোটেল মোটেল ব্যবসা, অর্থাৎ সিলেটের যে ব্যবসায় পর্যটন কেন্দ্রিক যে ব্যবসা সেগুলোর দিকে আমাদের একটু খেয়াল করা দরকার। এবং আমি একটা জিনিস বলতে চাই যে প্রত্যেকটা পর্যটন কেন্দ্রে বেড়ানোর জায়গা যাওয়া যায়, কিন্তু সেখানে আসলে পর্যাপ্ত পরিমাণ এখনো আমরা সেইভাবে একজন পর্যটক সিলেট আসলে তাকে যে আমরা মেহমানদারি করব, অর্থাৎ তার যে আমি সেবা করব, সেই সেবাটা আসলে সেই 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 সব জায়গায় কিন্তু আমরা এখনো পরিপূর্ণ না, বা এখনো আমরা সেখানে শতভাগ সুবিধা দিতে পারছি না। আর একটা বিষয় হচ্ছে যে প্রত্যেকটা পর্যটন কেন্দ্রে যদি আমরা খেয়াল করি, মানুষ সেখানে বেড়াচ্ছে কিন্তু সেখানে যে থাকা খাওয়ার যে ব্যবস্থা থাকে, স্বল্প মূল্যে থাকা খাওয়া কিন্তু সেই ব্যবস্থাটা আমরা এখনো করতে পারিনি। আমার মনে হয় সেই সব জায়গায় যদি আহ, সরকারি এবং বেসরকারি ভাবে উদ্যোগ নিয়ে সেসব জায়গায় যদি রিসোর্ট করা যায় এবং ওই সব এলাকার মানুষই, কারণ আমরা বিশ্বাস করি যে এলাকার মানুষ অর্থাৎ স্থানীয় যারা আছেন, স্থানীয়দেরকে নিয়ে সঙ্গে নিয়ে এবং সেটা বেসরকারি সরকারি ভাবে সেখানে আসলে নানা উদ্যোগ করা যায়। সেখানে তরুণ সমাজ যারা আছেন তাদেরকে নিয়েও কিন্তু আমরা পর্যটন বিষয় বা পর্যটন বিকাশে যা যা করার
সেসব আমরা করতে পারি। তবে আমরা সেসব উদ্যোগ একেবারে খুব কমই দেখতে পাচ্ছি। আমি আশাবাদী, কারণ কিছুদিন আগেই সিলেট জেলা প্রশাসক মহোদয় একটি প্রকল্প নিয়েছেন সাদা পাথরে, সেখানে প্রায় 2 কোটি টাকার একটা প্রকল্প হচ্ছে, সেখানে হয়তোবা সেখানে রিসোর্ট হবে বা খাওয়া থাকার ব্যবস্থা করা হবে। তবে আমার মনে হয় যে যারা সিলেটে বেড়াতে আসেন তাদের কথা আমরা যদি চিন্তা করি, তাহলে হচ্ছে যে পর্যটকদের আপনার পর্যটক বিকাশের যে জিনিসটা করতে হবে সেটি হচ্ছে পর্যটকদের আপনার সেবা দিতে হবে, অর্থাৎ সহজভাবে সেবা দিতে হবে। থাকা খাওয়ার ব্যবস্থাটা সহজে করতে হবে। যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট, আমরা এখন যদিও অনেক রাস্তাঘাট ভালো হয়েছে, তবে আমরা আশাবাদী যে আরো এইসব জায়গার যে পরিবেশগত প্রাকৃতিকগত যে বিষয়গুলো থাকে সেসব ঠিক রেখে আসলে যদি উন্নয়ন করা যায়। আমরা এই উন্নয়ন চাই না, বা পর্যটন কেন্দ্রকে আমরা সিলেটের যে পর্যটন কেন্দ্রগুলো আছে সেগুলোকে আমরা আর্টিফিশিয়াল করতে চাই না। আমরা চাই প্রাকৃতিক ভাবে রেখে সেগুলাকে যদি একটু আমরা টেক কেয়ার করতে পারি, এবং আমরা সেখানে যদি ওই বিশেষজ্ঞর মতামত নিয়ে যদি আমরা স্থাপনা করি, সেটা হচ্ছে আমাদের বিশেষজ্ঞর মতামত নিয়ে করতে হবে। কারণ আমরা রাতারগুলের কথা বলি, যদি রাতারগুল আসলে আমরা পর্যটক যারা যাচ্ছেন তা আসলে রাতারগুলের উপরে আমি যদি বলি যে আমরা সচেতন হিসেবে যদি বলি, রাতারগুল কিন্তু আমরা বেড়াতে যাচ্ছি ঠিকই, কিন্তু রাতারগুল গিয়ে আসলে একজন পর্যটক কি করতে পারবে কি করতে পারবে না, সে সেখানে খাবার দাবার করতে পারবে কিনা, বা খাওয়ার পরে যে খাবারের প্যাকেটটা সেখানে ফেলা যাবে কিনা, সেখানে রাখা যাবে কিনা, সেটা বনের জন্য কতটুকু ক্ষতিকর, সেই সব বিষয় যেমন পর্যটকদের ভাবতে হবে। এবং যারা নীতি নির্ধারক আছেন, যারা পর্যটন নিয়ে কথা বলছেন, পর্যটন যেহেতু মন্ত্রণালয় আছেন, মন্ত্রী মহোদয় আছেন, তাদের সেসব দৃষ্টিতে আসতে হবে। এবং আমার মনে হয় তারা যদি সেখানে দিক নির্দেশনা দিয়ে যান যে প্রত্যেকটা পর্যটন কেন্দ্রতে গেলে, সিলেটের পর্যটন কেন্দ্রগুলো যেহেতু প্রাকৃতিক, সো এখানে প্রাকৃতিক রেখেই কিন্তু সেখানে সব ধরনের আমরা প্রকল্প করতে হবে। কারণ সেখানে আমরা চাই না সেখানে ইট কাঠের সেই উচ্চ 5 তারকা হোটেল হোক। এবং আরেকটা বিষয় বলে রাখতে চাই যে আমরা একটা জিনিস খেয়াল করি যে পর্যটন কেন্দ্রগুলোতে যারা আসলে বিত্তশালী, যারা অনেক সম্পদের মালিক, তারাই কিন্তু সেখানে রিসোর্টের মালিক হয়, তারাই কিন্তু সেখানে অনেক ধরনের নানামুখী ব্যবসা বাণিজ্য করে। অর্থাৎ সেখানকার স্থানীয় যারা আছেন তারা কিন্তু সেই তাদের ভোগ থেকে, অধিকার থেকে তারা বঞ্চিত হন। আমরা চাই সরকার এবং বেসরকারিভাবে সিলেটের প্রত্যেকটা পর্যটন কেন্দ্রতে যাই হবে সবকিছু যাতে সেই সব এলাকার মানুষকে সঙ্গে নিয়ে হয়। একটা রিসোর্ট যদি হয় রাতারগুলে, সেই রিসোর্টের মালিক হবে সেখানকার স্থানীয় যারা আছেন তারা হবে। আমরা বেসরকারি সরকারিভাবে তাদেরকে সহায়তা করতে পারি, লোন দিতে পারি, সহজ কিস্তিতে লোন দিতে পারি। তার মানে এই না আমরা যারা বিত্তশালী আছি, যারা সমাজে অনেক সম্পদের মালিক, তারা সেখানে রিসোর্ট করুক, সে বিষয়টা আমরা একটু অন্যভাবেই দেখি। আমরা মনে করি যে পর্যটন বিকাশ যদি আপনার বিকশিত করতে চাই, সিলেটের পর্যটন যদি সারা বিশ্বে আমরা তুলে ধরতে চাই, স্থানীয় মানুষদের সঙ্গে নিয়ে সিলেটের প্রত্যেকটা পর্যটন কেন্দ্রের পরিবেশ ঠিক রেখে বিশেষজ্ঞদের মতামত নিয়েই আসলে আমাদের এসব পরিকল্পনা করতে হবে। কারণ আমরা জানি যে এর আগেও রাতারগুলে ঘাট নির্মাণ করার জন্য পায়তারা হয়েছে, রাতারগুলে ওয়াচ টাওয়ার করা হয়েছে, যেটা আসলে বিশেষজ্ঞরা মনে করেন যে এই বনের জন্য, পর্যটকদের জন্য আসলে ওয়াচ টাওয়ার দরকার পড়ে না। কারণ যেহেতু একটা প্রাকৃতিক বন, এই বনে শুধু নৌকা নিয়ে বেড়াতে আসবে, এবং ইঞ্জিন নৌকা অবশ্যই না। এবং বনে গিয়ে কোনো ধরনের কোনো হইহুল্লোড় করা যাবে না, কারণ সেখানে যে প্রাণী আছে, প্রাণী বৈচিত্র্য আছে, সেসবের দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। এবং আমরা খেয়াল করি যে অনেক পর্যটক সিলেটে আসেন, সাদা পাথর, বিছানাকান্তি প্রত্যেকটা এরিয়া যেহেতু সীমান্তবর্তী এলাকায় পড়েছে, সেখানে যেহেতু থাকার ব্যবস্থা নাই, কারণ একজন মা তার শিশুকে নিয়ে আসবে সে জায়গায়, সেই মা তার শিশুকে ফিডিং করতে পারবে কিনা, তার শিশুকে একটু আড়ালে গিয়ে খাওয়াতে পারবে কিনা, ফিডিং করতে পারবেন, এই বিষয়টা কিন্তু আমরা এখন পর্যন্ত সেভাবে লক্ষ্য করি না। যদিও সেখানে বেসরকারিভাবে স্থানীয় অনেকেই আছেন, অসাধু ব্যবসায়ী আছেন, তারা অনেক ধরনের নিরাপত্তাহীনতায় ভোগেন পর্যটকরা। কারণ সন্ধ্যার পরে আমরা দেখতে পাই, যদিও কয়েকটা পর্যটন কেন্দ্রে আমরা টুরিস্ট পুলিশ দেখতে পাই, তবে সেটি আরো জোরদার করতে হবে এবং সেখানে আসলে একটি টিম করতে হবে, স্থানীয়দেরকে নিয়ে প্রশাসনকে করতে হবে। তাহলে হয়তোবা আমাদের পর্যটন বা সিলেটের যে পর্যটন সেটি আমরা বিকশিত করতে পারবো। কারণ স্থানীয়দেরকে নিয়ে এবং সবাইকে নিয়ে যদি আমরা আগে যাই, তাহলে অবশ্যই আমরা সিলেটের পর্যটন আমাদের আরো এগিয়ে যাবে। অনেক ধন্যবাদ, অনেক সুন্দর করে তুমি সব আলাপ করেছো। আমি জনাব মাহবুব আলীকে, আমাদের মাননীয় মন্ত্রীকে
বলবো আপনার কি সময় আছে, আপনি কি পড়ে থাকতে পারবেন? যদি পড়ে থাকতে পারেন ভালো, না হলে আপনি এখন বক্তব্য রাখতে পারেন, না হলে ওনাদের সবার কথা শোনার পরে আপনি বললে হয়তো আমরা উপকৃত হব। তো আপনার যদি সময় না থাকে তাহলে আপনি এখন বলতে পারবেন। শুনি আপনাদের কথা শুনে অত আমার একটা নলেজ গেদার হবে। থ্যাংক ইউ ভাই। আমি তাহলে এখন আমাদের মাননীয় আব্দুল মুইজ চৌধুরী, আমাদের অগ্রজ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, ওনার বক্তব্য শুনব এই ব্যাপারে। জনাব আব্দুল মুইজ চৌধুরী। মুইজ ভাই, মুইজ ভাই হয়তো ঢুকেন নাই, তাহলে আমি পলি ইসলাম ইংল্যান্ড থেকে, ঢুকেন না এখন। পলি ইসলাম, তুমি কি আছো? পলি ইসলাম ইংল্যান্ড থেকে, সেও আসেন। ঠিক আছে, তাহলে আমি মাহবুব ভাই আপনার কথাই শুনি। ওনারা দুইজন এখন ঢুকেন নাই, তো আপনার কথা শুনতে শুনতে আমরা ওনারা ঢুকে যাব। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি তো আনিসের কথা শুনেছেন। আনিস বেসিক্যালি যেটা বলেছেন যে আমাদের সবই ন্যাচারাল, এবং আমরা ওটা কিভাবে সরকার এবং বেসরকারি উদ্যোগে এটাকে এইসব মানুষজন ওখানে গিয়ে সবকিছু উপাদান পায়। কারণ আমি গিয়েছি, বাথরুম থাকে না, সিকিউরিটি থাকে না, অনেক জিনিস থাকে না যেটা আমরা করতে চাই, এবং সরকার সবসময় হয়তো সম্ভব হবে না, কিন্তু প্রাইভেটদেরকে দেওয়া যায় কিনা এমন ভাবে যেন সাধারণ মানুষরা, গ্রামের লোক যারা, যেমন ইয়েতে এই রাতারগুলি এখন তারা পয়সা নেয়, যেটা আগে এখন কোথাও নেওয়া হয় না, টাকা নেয় 25 টাকা করে মনে হয়, আলিস বলতে পারবে। ওইটা দিয়ে এখন ওই গ্রামের মানুষকে তারা সাহায্য করছে, এবং বন বিভাগ এবং পাড়ার লোক মিলে এটা করছে। ঠিক এরকম যদি অন্য কোথাও করা যেতে পারে কিনা, কারণ আমেরিকাতে আমরা যখন কোনো পার্কে যাই আমরা পয়সা দিয়ে ঢুকি, ওই পয়সা দিয়ে কিন্তু পার্কটা মেনটেন করা। এটা কে করবে? বন বিভাগ করবে, পর্যটন করবে, এই ধরনের চিন্তা ভাবনা আমাদের আছে কিনা, বা আপনার বক্তব্য আমরা শুনতে চাই। ধন্যবাদ। জিয়া ভাই, আমি যদি তাইপুর সম্পর্কে 2 মিনিট একটু বলি, 2 মিনিটে বলে ফেলবো। মানে আমাদের মাননীয় মন্ত্রী সাহেব অথবা শুনতে পারবেন তাইপুরের সমস্যাটা, 2 মিনিটে বলে ফেলবো। বলি আমি। হ্যাঁ হ্যাঁ। বৃহত্তর সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার উত্তরে মেঘালয় সীমান্ত ঘেঁষা হাওর সবুজ ও সীমান্ত লাগোয়া মেঘালয় পাহাড়ের নয়নাভিরাম বৈচিত্র্যমাখা প্রকৃতির রূপ দেখতে তাইপুর উপজেলার টেকেরহাটে ভিড় করেন হাজারো পর্যটক। টলটলে নীল জলের নীলাদ্রি লেক এবং অন্যান্য মনোরম আকর্ষণের মধ্যে আছে টাঙ্গুয়ার হাওর। এছাড়া আরেকটা বিশেষ বিষয় যেটা আমি উল্লেখ করতে চাই, তা হলো পার্শ্ববর্তী দেশ ভারতের সীমান্ত সংলগ্ন বিদায় নোম্যান্স ল্যান্ডে বসে সীমান্ত হাট, এবং সেই অপরূপ সৌন্দর্য দেখা, উপভোগ করা এবং নীলাদ্রি জল লেকে অবগাহন করা ছাড়াও অনেকেই এই সীমান্ত হাটে যোগ দেন, এবং যা দুটো দেশের ভ্রাতৃত্ববোধের কিছুটা উন্নয়ন ঘটে। পাশাপাশি এই যে টাঙ্গুয়ার হাওর বৈচিত্র্য এবং প্রাচুর্যময় টাঙ্গুয়ার হাওরকে জানার ইচ্ছা নিয়ে অনেকেই দূর দূরান্ত থেকে আসেন। কিন্তু দুঃখের বিষয় যেটা হলো, সেটা হলো সুনামগঞ্জ থেকে তাইপুর যাওয়ার যে রাস্তা, এটা খুবই অনুন্নত এবং বিপজ্জনক বটে। বর্ষায় অনেকেই বিরাট শনির হাওর নদীর হাওর আপনারা নৌকা বা ইঞ্জিন বোট দিয়ে পাড়ি দেন, বাট তাও কিন্তু অনেকটা ঝুঁকি থেকে যায়। তো আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়ী করব না। আমি ইতিমধ্যে মাননীয় মন্ত্রী আকর্ষণ করতে চাই, এই এলাকার পর্যটনকে বিকাশ করতে হলে প্রধান যে সমস্যাটা হলো যাতায়াত, সোজা কথা। এই যাতায়াতের যদি উন্নয়ন হয়ে যায়, তো ওই এলাকার লোকজন এবং এই এলাকার যারা সুনামগঞ্জের কিছু লোক আছেন, প্রবাসী যারা আছেন, তারা অনেকেই একদম তৈরি আছেন। যদি যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন হয়, তখন ওনারা কিছু ইনভেস্টমেন্ট করবেন এবং আরো কিছু পর্যটকদের সুবিধা বৃদ্ধি করার পরিকল্পনা ওনাদের আছে। ধন্যবাদ সবাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আচ্ছা, এখন পলি আসলাম আসছে যুক্তরাজ্য থেকে, তার কথা একটু শুনে নিই, তারপরে আমরা যাব
মুহিত ভাই ঢোকার চেষ্টা করছেন, আমি নাকি একটু গাইড করতেছি। পলি ইসলাম। আসসালামু আলাইকুম। আমি কিন্তু অনেকক্ষণ থেকে ঢুকতে চাচ্ছিলাম, আমি ছিলাম, but for some technical reason I couldn't get in. But however আমি এখন আলহামদুলিল্লাহ ঢুকলাম। আমি এখন বাংলাদেশে আছি ভাই। বাংলাদেশে আসছি 1 সপ্তাহ আগে। হ্যালো, জি শুনতেছি আমরা। আচ্ছা ঠিক আছে। তো আমি আসলে একটা ওই যে আনিস ভাই যেটা বললেন, সিলেটের পর্যটন নিয়ে আমাদের উচিত কাজ করা, লোকাল যারা আছেন ওনাদের কাজ করা উচিত। আই ওয়াজ ব্রট আপ ইন ইংল্যান্ড। আমি যখন অন্যান্য দেশে যেতাম তখন দেখতাম যে এত সুন্দর জায়গাগুলা আছে, কিন্তু বাংলাদেশেও আছে, বিকজ আমি বাংলাদেশে অন্যান্য ব্যবসা নিয়ে বা অন্যান্য চ্যারিটেবল ওয়ার্ক নিয়ে আমি প্রায়ই আসতাম। আসার পরে দেখলাম যে সিলেট এত সুন্দর বিউটিফুল একটা প্লেস, কিন্তু আমরা এটাকে সঠিকভাবে তুলে ধরতে পারতেছি না। তো আমাদের একটা জায়গা ছিল ফ্যামিলি ওন্ড ল্যান্ড, যেটা হিলি এরিয়া, সিলেট এয়ারপোর্টের পিছনে রাতারগুলের কাছে। রাতারগুলের কাছে সাদা পাথরের কাছে, তারপরে আপনার বিছনাকান্দি, এগুলো সব we are actually located centrally. Then we thought of developing that place একটা টুরিস্ট প্লেস হিসাবে। এটা আমরা ডেভেলপ করলাম। করার পরে আলহামদুলিল্লাহ আমরা ভালোই রেসপন্স পাচ্ছি। আমাদের মাইন্ডে, যেটা আনিস ভাই বললে একটু আগে শুনলাম, যে আমাদের মাইন্ডে একটা জিনিসই ছিল যে আমরা ডেভেলপ করব, এটা ন্যাচারাল বিউটিটাকে রেখেই করব। উই ডোন্ট ওয়ান্ট টু ডিস্টার্ব দ্য ন্যাচারাল বিউটি অফ সিলেট। এটা আমাদের স্বপ্ন ছিল। আমরা স্বপ্নটাও ফুলফিল করতে পেরেছি, বিকজ উই অ্যাকচুয়ালি আমাদের ন্যাচারাল বিউটিটা রেখে আমাদের অ্যাক্টিভিটি সেন্টারটা, যাই বলুক অ্যাক্টিভিটি সেন্টার বা একটা ট্যুরিজম প্লেস বলুক, এটা করা হয়েছে, যেখানে ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে 3 জেনারেশন আমরা যেভাবে সেট আপটা করেছি, যে 3 জেনারেশন 4 জেনারেশন পর্যন্ত আমাদের এখানে এসে এনজয় করে যেতে পারেন ফুল ডেতে। তো এটা সম্ভব হয়েছে, কিন্তু আমাদের অনেক ল্যাকিং আছে, আমাদের অনেক সাপোর্ট লাগবে। আমি তো আমরা বাইরে থেকে এসে এই জিনিসগুলা করতেছি, যে আমরা বাংলাদেশকে তুলে ধরবো ওয়ার্ল্ড প্ল্যাটফর্মে, কিন্তু এই ওয়ার্ল্ড প্ল্যাটফর্মে তুলে ধরতে হলে অনেক ব্যাকআপ সাপোর্ট লাগবে গভর্নমেন্ট লেভেল থেকে, যেটা এখন অনেক স্ট্রাগলিং হচ্ছে আমাদের জন্য। তো এটা আমাকে মাননীয় মন্ত্রী মহোদয় এখানে আছেন, ওনার কাছে রিকোয়েস্ট থাকবে যে আমরা যেন এই সাপোর্টটা পাই। অনেকেই আছে চাচ্ছেন এসে বাংলাদেশকে ডেভেলপ করবেন, আমাদের 3rd জেনারেশন 4th জেনারেশন আসতে চাচ্ছে, আমরা তুলে ধরতে চাচ্ছি বাংলাদেশকে ওদের কাছে। কারণ আসলে আমরা যদি এখন, আমাদের একটা স্টেজ আসছে, আমাদের মা বাবারা গেছেন ইংল্যান্ডে, আমরা আমাদের জন্ম বা আমরা ছোটবেলা থেকে ইংল্যান্ডে গেছি, কিন্তু এর পরের জেনারেশনকে আনতে হলে আমাদেরকে ট্যুরিজম সেক্টরে অনেক অ্যাডভান্স চিন্তা করতে হবে, কিভাবে আমরা অ্যাট্রাক্ট করতে পারি নেক্সট জেনারেশনকে, বা শুধু নেক্সট আমাদের বাঙালি না, আমরা চাই যে পুরো ওয়ার্ল্ডের মানুষ আসুক, এসে বাংলাদেশকে দেখুক কত বিউটিফুল একটা প্লেস, স্পেশালি সিলেট একটা সুন্দর একটা প্লেস। তো আমরা এটা কেন তুলে ধরতে পারি না ওয়ার্ল্ডের প্ল্যাটফর্মে? এটা আমার রিকোয়েস্ট থাকবে, বা এবং সাপোর্ট লাগবে, অনেক ধরনের সাপোর্ট আছে। যেটা ধরেন একটা আমাদের এখানে এটা গ্রামের এরিয়া, কিন্তু এখানে ইলেকট্রিসিটি অনেক সবসময় চলে যায়। তো এই ইলেকট্রিসিটি নিয়ে অনেক স্ট্রেস নিতে হয় আমাদের, ইলেকট্রিসিটি সাপোর্ট পাই না, ধরেন গ্যাসের সাপোর্ট নাই। এই জিনিসগুলো আসলে সরকারকে চিন্তা করতে হবে, যে আমাদেরকে যদি আমাদের সিলেটকে বা বাংলাদেশকে ওয়ার্ল্ড প্ল্যাটফর্মে নিতে হয়, তাহলে এই ব্যাকআপ, এই যে ইনফ্রাস্ট্রাকচার, যেখানে যাবেন স্পেশালি রাতারগুলির যান বা সাদা পাথরের যান, ওইখানে গেলে কিন্তু যাওয়ার রাস্তাটা ঠিক মতো নাই। তো রাস্তাগুলো ঠিক করে দিতে হবে আমাদেরকে। এই লজিস্টিক্যাল সাপোর্ট গুলা যদি সরকারের কাছ থেকে আমরা পাই, তাহলে অবশ্যই আমরা ওয়ার্ল্ড প্ল্যাটফর্মে আমাদের দেশকে, আমাদের সিলেটকে তুলে ধরতে পারবো। অনেক ধন্যবাদ পলি। তো পলির একটা ব্যাপার, পলি কিন্তু MBA, MBA টা হচ্ছে, বলো
এমবিএটা হচ্ছে মেম্বার অফ ব্রিটিশ এম্পায়ার। তো আমাকে So আমার কাজের উপরে এই so she's one of চ্যারিটেবল the ওয়ার্ক। women and she's an MBA. So and এই যে তার সাহসিকতার জন্য যে নিজের এখানে এসে করলো, এটা একটা ন্যাচারাল জায়গা, ঠিক ওরকম ন্যাচারাল না, ওটাকে সে এড করে একটা জিনিস বানালো। এবং এই আইডিয়াটা আসলে বিদেশে যেরকম পর্যটন হচ্ছে ওই ব্যাপার নিয়ে তারা তাদের এক্সপিরিয়েন্সটা কাজে লাগবে, কারণ মনে হচ্ছে যে সে কিছু অ্যাড করতে পারবে যেটা যারা বাইরে যান নাই তাদের থেকে বেশি। সেই জন্য এটা আমার মনে হয় যে খুব। অলসো আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, আমরা যে আনিস ভাইয়ের আরেকটা পয়েন্ট ছিল যে আমরা যেন লোকাল ডেভেলপমেন্ট করি, লোকাল এমপ্লয়মেন্ট। আমাদের ইয়েটাই ছিল যে অবজেক্টিভ ছিল যে আমরা লোকাল এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারি। তো আমরা লোকাল এমপ্লয়মেন্ট দিচ্ছি, আমাদের এখানে এখন ডাইরেক্ট ইনডাইরেক্ট এমপ্লয়িজ আছে ধরেন অ্যারাউন্ড 200-300 পিপল। এখানে অনেক পরিবার আছে, পুরো হোল ফ্যামিলি ইজ সাপোর্টেড বাই আস। তো এগুলো যদি আমরা মাথায় রেখে করি, যেটা আনিস ভাইও বললেন যে এগুলো যদি সবাই আমরা মাথায় রেখে করি, দেন ইনশাআল্লাহ উই ক্যান গো ahead and show the bigger picture of Bangladesh to the world. থ্যাংক ইউ। এখানে এই যে পয়েন্টটা বারবার আসছে, আমি মাননীয় মন্ত্রীকে উনি নিজেও জানেন এগুলো, যে যেসব জায়গায় মানুষরা যেমন খাসিয়া বা পাহাড়ি অঞ্চলের মানুষ বা রাতারগুলের মানুষ, তাদেরকে নিয়ে তাদের যে মালিক হবে সম্ভব নাও যদি হয়, তাদেরকে সম্পৃক্ত করা, এটা যেন আমরা যদি করতে পারি তখন এটা ইজিয়ার হবে। না হলে একটা টেনশন থাকে এবং এটা ঠিক ওইভাবে হয় না আর কি। তো মোহিত ভাই ঢোকার চেষ্টা করছেন, আমরা সবাই জানি যে উনি আমাদের গুরুজন এবং অনেক বক্তব্য আমরা শুনবো। তো এখন আমি আমাদের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মাহবুব আলী সাহেবের কাছে যাব। উনি যা শুনেছেন এবং উনি নিজের ভবিষ্যতের কি হচ্ছে সেটা নিয়ে উনি একটু আলাপ করেন। এই যে আমি একটা কথা বললো আনিস, যে আমাদের ডিসি সাহেব সাদা পাথরের জন্য কয়েক কোটি টাকা নিয়ে, এরকম ডিসি আমাদের দরকার। এরকম যদি প্রশাসন সাহায্য করেন, তো আমি জনাব মন্ত্রীকে বলবো যে আপনার বক্তব্যটা রাখতে। ধন্যবাদ। এবার কি আমার পাল্লা? আপনার যে মোহিত ভাই এখনো ঢুকতে পারেন নাই, আপনি বলেন। উনি যখন ঢুকবেন ওনার বক্তব্য শোনার সুযোগ আমাদের হবে। আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই মূলত রাশেদা কে চৌধুরী, ওনার মাধ্যমে আমি আজকের অনুষ্ঠানের দাওয়াত পাই। যেহেতু উনি একজন বিদগ্ধ ব্যক্তিত্ব, তদুপরি আমি নিজেকে ওনাকে অভিভাবক মনে করি। উনি এর আগেও আপনার সাথে আমার সংযোগটা ঘটিয়েছেন, রাশেদা কে চৌধুরী। জি নিশ্চয়ই, উনি আমাকে বলেছেন আমি এই লোভনীয় অফার ফেলতে পারি নাই। তারপর যতটুকু আমার প্রত্যাশা ছিল, প্রত্যাশার চেয়ে অনেক বেশি এখন আপনাদের মধ্যে। আমাদের বক্তব্য ইশতিয়াক রূপু সাহেব উনি খুব সুন্দরভাবে তাহিরপুরের কথা বলেছেন, সীমান্ত দেশ টাঙ্গুয়ার হাওরের কথা বলেছেন। রাস্তার অবস্থা ততই বছর। আমাদের শ্রদ্ধেয় মুহিত চৌধুরী সাহেব সম্ভবত আসছেন, উনি আগে বলতেন, তাহলে আমার জন্য অসুবিধা হয়। আচ্ছা ঠিক আছে, আমরা মোহিত ভাই এনলাইটেন্ড হইতে পারি। আচ্ছা থ্যাংক ইউ মাহবুব ভাই। তো মোহিত ভাই আপনি বক্তব্য রাখেন। ভেরি কাইন্ড অফ ইউ। আসসালামু আলাইকুম। আমি খুব দুঃখিত যে আমার স্কিলস ইজ নট ইন কিপিং উইথ দিস দেশে বিদেশে, সো আই ফাম্বলড। নাও মাই ডটার হেল্প মি, আমি এখন আসতে পারলাম। তো আমি প্রথমেই আমাদের এই সম্মেলনে আপনার জন্য যেটা কনভিনিয়েন্ট হয়, আপনি যদি মনে করেন আপনার জন্য কনভিনিয়েন্ট এখন বলা, সেই ক্ষেত্রে আমরা সবাই উপকৃত হইলাম আপনার। জি জি জি, না 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 নিশ্চয়, আমার তো আমি এখনই আমি কথা বলতে পারবো, অসুবিধা নেই। আমি যেটা বলছিলাম, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আমি খুব দুঃখিত, আমি 9টার থেকেই চেষ্টা করতেছিলাম ঢুকবো, কিন্তু আমি আমার স্কিলস দিয়ে করতে পারছিলাম না। তখন আমার মেয়ে এসে হেল্প করে আমি করতে পারলাম। তো আমি প্রথমেই এই বিষয়টিকে, সিলেটের পর্যটন শিল্পের বিষয়টিকে এই সম্মেলনে অন্তর্ভুক্ত করার জন্য আমি
যারা এর ব্যবস্থাপনা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ বাংলাদেশে বৃহত্তর সিলেট জেলা পর্যটন শিল্পের সবচেয়ে সমৃদ্ধ স্থান। এবং আমি চট্টগ্রাম বিভাগে কমিশনার ছিলাম 1984 থেকে 86। সেই সময়ে কক্সবাজার চিটাগংয়ের কিছু পোর্শন বেসিক্যালি সমুদ্র ছাড়া বাকি সমস্ত পর্যটন কিন্তু সিলেট জেলাতে, বৃহত্তর সিলেট জেলাতেই। তো এটা আমাদের এটা বিরাট সুবিধা, কিন্তু আমরা সেই সুবিধাটাকে সম্পূর্ণরূপে কাজে লাগাতে এখনো পারছি না। এর কারণ হলো কিছু, এর আগের একজন বক্তা আনিস বলেছেন যে ইনফ্রাস্ট্রাকচার এন্ড ফ্যাসিলিটিস এর একটা বিষয় আছে। সেইটা যদি আমরা করতে পারি তাহলে সিলেটে হাওর, নদী, পাহাড় সবকিছু আছে। এবং এই একটু আগে আরেকজন বক্তা আপনার টেকেরহাটের কথা বলেছেন। তো এই টেকেরহাটে আমার সুযোগ হয়েছিল 1963 ইংরেজিতে, তখন আমি ডাইরেক্টর জেনারেল ল্যান্ড রেকর্ড ছিলাম। আমি বর্ডার কনফারেন্সে গিয়েছিলাম এবং আমাদের বাউন্ডারি পিলার নিয়ে একটা সমস্যা হয়েছিল, তখন আমি শিলং থেকে টেকেরহাটে আসছিলাম। সো আই হ্যাভ সিন দ্যাট ফ্রম দি হিল সাইড অলসো। এবং এত সুন্দর এই জায়গাটা, অথচ এটাকে আমরা প্রপারলি ইউজ করতে পারতেছি না। তার কারণ হলো যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, এবং এই ইনফ্রাস্ট্রাকচারটা কিন্তু শুধুমাত্র পর্যটন কেন্দ্রে নয়, যাওয়ার সুবিধাটা মানুষের করতে হবে, তাহলেই আমরা এটা মানে মানুষকে উৎসাহিত করতে পারবো যাওয়ার জন্য। আমি রিসেন্টলি হাওড়ে গিয়েছিলাম, সেটাও গিয়েছিলাম নেত্রকোনার থেকে। কিন্তু এই যে ইঞ্জিন বোট গুলা চলে, ওগুলাতে থেকে যারা মানে এটা একটু হাই এন্ড টুরিস্ট, তারা ওখানে এটা গিয়ে হ্যান্ডেল করতে পারে না, সেখানে কোনো থাকার জায়গা নেই। তো সেই জন্য আমাদের প্রত্যেক জায়গাতেই রিজনেবল অ্যাকোমোডেশন তৈরি করতে হবে। আমি এর আগে একবার টাঙ্গুয়ার হাওর গিয়েছিলাম, তখন আমরা তাহেরপুরের কথা এর আগে বলা হলো, সেখানে একজন প্রবাসী বাংলাদেশি একটা মোটেলের মতো করেছেন, একটা বিল্ডিং এর 2টা ফ্লোর নিয়ে। আমরা ওখানে ছিলাম, বেসিক ফ্যাসিলিটিস, বাট ইট ওয়াজ ভেরি গুড। তো ওই ধরনের ফ্যাসিলিটি। আর ট্রান্সপোর্টেশন, তো ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে আমাদের যে মেইন সমস্যা হলো যে আমরা we are not developing the railway appropriately for tourism. আর রেলওয়েতেও যেটুকু আছে সেখানেও আপনার কিন্তু টুরিস্ট গ্রুপ পাঠানোর জন্য যে রেগুলার কোনো একটা সিস্টেম থাকা উচিত, যে টুরিস্ট গ্রুপ হলে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে, সারা পৃথিবীতে এটা হয়, কিন্তু আমাদের এখানে এটা হয় না। আমাদের এখানে 3টা টিকিটের বেশি নিতে পারবে না, অতদিনের বেশি আগে টিকিট দেবে না, এই ধরনের নানান রকমের ফ্যাকড়া আছে। তো এইগুলাকে আমরা যদি রিমুভ করতে পারি, আমার বিশ্বাস যে তাহলে ট্রেন সার্ভিসটা মানুষ অনেক প্রেফার করবে, বিকজ ইট ইজ সেফার। আমি একবার কিছু জাপানিজকে নিয়ে আপনার বগুড়া গিয়েছিলাম আমাদের একটা কাজে। তো সেখানে তখন রাস্তায় এই জাপানিরা আমাদের ড্রাইভারের চালানো আর অন্য দিকের বাস ট্রাকের যে মানে মৃত্যু ভয় না রেখে চালানোর দেখে তারা এত ভয় পেয়েছিল যে বগুড়ায় নামার পরে মনে হলো যেন তারা হাঁপ ছেড়ে বাঁচলো। আবার আসার দিন ভয়ে ভয়ে চিন্তিত হয়ে গাড়িতে উঠছিল যে ঢাকায় ফেরত আসতে হবে, এবং পথে এই ধরনের ম্যাড রেস এন্ড রাশ হবে, যেটা মানে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তো আমাদের রোডের মানে ডিসিপ্লিন আনতে হবে যদি আমরা রোডকে পপুলারাইজ করতে চাই, আর বিভিন্ন জায়গায় ফেসিলিটিস ক্রিয়েট করতে হবে। এবং একটা ফেসিলিটি যেটা আমি ফিল করি সেটা হলো যে আমাদের এখন অবশ্য ফরচুনেটলি ঢাকা সিলেটে অনেক জায়গায় আপনার বিভিন্ন রকমের হসপিটালিটি সেন্টার্স হয়েছে, সেইখানে ওয়াশরুম টাশরুম পাওয়া যায়, যদিও সর্বক্ষেত্রে এগুলা অতটা ক্লিন এন্ড টাইডি না, কিন্তু তারপরেও আমি দেখেছি যে এগুলাতে মানুষ থামে, কিছু খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়ার স্ট্যান্ডার্ড মোটামুটি ভালো। এটা শুধুমাত্র সিলেটের রাস্তাতে আছে, ঢাকার থেকে সিলেট যাওয়ার সময় ভৈরব থেকে শুরু করে অল দি ওয়ে এই ধরনের হয়েছে। তারপর আমাদের সিলেটে তো আপনার আমরা সবাই জানি যে 2টো রিসোর্ট হয়েছে, একটা মৌলভীবাজারে আর একটা হবিগঞ্জের মধ্যে পড়ে। তো এইগুলা মানুষ এই যে ইফ ইট ওয়াজ পসিবল যে ট্রেনে যাব, আমি ট্রেনে গিয়ে রাত্রে থাকবো ওখানে, ওরা আমাকে গাড়ি দিয়ে নিয়ে যাবে শাস্তাগঞ্জ থেকে দে প্যালেসে, অথবা শ্রীমঙ্গল থেকে
যে কোনো অন্যান্য গুলোতে নেওয়ার ব্যবস্থা থাকে যদি, তাহলে টি গার্ডেন্স এনাদার আরেকটা জিনিস আমাদের সিলেটের জন্য খুবই মানে উৎসাহ ব্যঞ্জক, এবং টি গার্ডেন গুলোর সঙ্গে যদি অ্যারেঞ্জমেন্ট থাকে, টি গার্ডেন গুলো তো ছোট গ্রুপ 2-4 জনের গ্রুপ গিয়ে যদি থাকতে পারবে, এই ধরনের অ্যারেঞ্জমেন্ট মাননীয় মন্ত্রী মহোদয় যদি ইনিশিয়েটিভ নেন ট্যুরিজম বোর্ডের মাধ্যমে, যে তারা থাকতে দেবে, মানুষ পয়সা দেবে, খাবে, ক্লিন এন্ড টাইডি ফ্যাসিলিটি হবে, এইটা আমার মনে হয় যে অনেক অ্যাট্রাকটিভ হবে হাই এন্ড ট্যুরিস্টদের জন্য, যারা পয়সা খরচ করবে, সুন্দরভাবে ডিসেন্টলি থাকতে চাবে, এবং দোজ হু লাইক সলিটিউড, যারা মানে প্রকৃতি প্রেমী, তারা হাঁটতে পারবে, বিভিন্ন ধরনের ওয়াইল্ড লাইফ বার্ডস ওয়াচ করতে পারবে, সেইখান থেকে তাদেরকে পাওয়ার সুযোগ হবে। তো এটা আমি মনে করি যে এই জিনিসগুলো করা যায় যদি, আছে আল্লাহ আমাদেরকে দিয়ে রেখেছেন প্রচুর পর্যটন ফ্যাসিলিটিস আমাদেরকে দিয়েছেন আল্লাহ, কিন্তু সেইটাকে আমরা যদি একটু মানে ইমপ্রুভ করি এবং যাতায়াতের সুবিধাটা তৈরি করি, আর প্রোটেকশন, ল এন্ড অর্ডারের একটা ইস্যু আছে, যে বিভিন্ন পর্যটন কেন্দ্রে যে মানুষ যাবে, হেঁটে যায়, এমনি ইয়াং পিপল ওরা চলে যেতে পারে, কিন্তু বিদেশি টুরিস্ট আসতে গেলে, বা আমি আবার বলছি, যারা একটু হাই এন্ড টুরিস্ট, তারা যদি যেতে হয়, তাইলে দে লুক ফর ফার্স্ট সিকিউরিটিটা কি, ওখানে গেলে আমি কি অবস্থায় থাকবো এবং আমার প্রোটেকশনটা কি হবে। হঠাৎ করে যদি কেউ এসে আমাকে হামলা করে, তাইলে আমি সেখানে কিভাবে যাবো। আমাদের যে টুরিস্ট পুলিশ, এটা একটা ভালো কাজ করতেছে কক্সবাজার এই সমস্ত জায়গায়, কিন্তু বিচ্ছিন্ন ভাবে কক্সবাজার, ওখানে হাজার হাজার মানুষ যায়, সো ইট ইজ ইজিয়ার ফর দেম টু অপারেট, কিন্তু বিচ্ছিন্ন যে পর্যটন কেন্দ্রগুলো আছে আমাদের সিলেটে, যেগুলো বিশেষ করে কমলগঞ্জে আছে, শ্রীমঙ্গলে আছে, হাওড়ে গেলে, তো সেইখানে তাহলে এই ফ্যাসিলিটিটা যদি রেগুলার ভিত্তিতে প্রোভাইড করা হয়, তাহলে মানুষ আমার মনে হয় যাবে। তো আমার মনে হয় যে মানে এর বেশি এই মুহূর্তে বলার প্রয়োজন নাই। এটা আমি খুব উৎসাহিত বোধ করছি যে আমাদের এই যে দেশে বিদেশে আমাদের যারা আছেন, তারা এই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করছেন, যে কারণে এটা এই সম্মেলনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। আমি নিজে দীর্ঘদিন আমার মাথার মধ্যে ছিল যে পর্যটন খাতে কিছু করার, এটা আমি যখন বাংলাদেশ বিমানে ম্যানেজিং ডিরেক্টর ছিলাম, সেই সময় থেকেই আমার চিন্তা ছিল। তা আমি এই জন্য একটা ট্যুরিজম কোম্পানিও করেছি, এবং আমার মোটিভ ছিল যে রিভার ট্যুরিজম, টু এনকারেজ ফরেনার্স টু কাম টু বাংলাদেশ, এসে যেন তারা 7 দিন 10 দিন নদীতে থাকবে। বাংলাদেশ দেখার জন্য সবচেয়ে উৎকৃষ্ট পথ হলো নদীপথ, বাংলাদেশে এমনিতেই, আর সিলেটেও তা তো বটেই। তো কিন্তু আনফরচুনেটলি এই আমাদের নদীগুলো মরে যাচ্ছে। এখন কিছুটা সরকার কাজ করছে এই নদীগুলোকে রিভাইভ করার জন্য। আমি মনে করি যে নদীকে রিভাইভ করতে পারি যদি আমরা, তাইলে এই যে সড়ক পথের যে হ্যাসেল, সড়ক পথে যাওয়ার যে ডেঞ্জার, এইটা মানুষ অ্যাভয়েড করতে পারবে, নদী পথে ট্রাভেল করতে পারবে। আমরা অনেক টাকা ইনভেস্ট করে একটা জাহাজও বানিয়েছিলাম, বাট আনফরচুনেটলি উই হ্যাভ নট বিন এবল টু বেনিফিট ফ্রম দিস। তবুও আমাদের জাহাজে অনেক লোক যান, সুন্দরবনে যান, টাঙ্গুয়ার হাওরে যান, ডে ক্রুজ করেন। কিন্তু আমার যেটা কনসেপ্ট ছিল যে বাংলাদেশে আসবে, এয়ারপোর্ট থেকে সোজা জাহাজে উঠবে, 7 দিন 10 দিন 15 দিন থাকবে, সেইভাবে প্রোভাইড করা আছে ফ্যাসিলিটিস, এবং বিভিন্ন জায়গায় যেখানে ইচ্ছা থামলো, যাচ্ছে নদীতে একটা জায়গায় বললো এই জায়গাটা কি, আমরা বলবো যে নামো, দেখো তুমি, নেমে তারা দেখলো, ঘুরলো, মানুষের সঙ্গে মিশলো, এবং লোকাল পিপলকে টু ইনভলভ লোকাল পিপল ইন ট্যুরিজম, দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এই জিনিসটা করার জন্য চেষ্টা আমাদের চিন্তা ছিল, কিন্তু করতে পারিনি। আমি আশা করবো যে মাননীয় মন্ত্রী মহোদয় এই জিনিসটির প্রতি নজর দেবেন, হোম বেসড ট্যুরিজম অলসো এনকারেজ করার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি দুঃখিত আমার দেরি হয়েছে, এটা আমার ল্যাক অফ টেকনিক্যাল স্কিলস এর কারণে। থ্যাংক ইউ। আপনার এত এক্সপিরিয়েন্স, আপনার এত স্কিল আছে যে টেকনিক্যাল স্কিল ইজ নট ইম্পর্টেন্ট, কিন্তু আপনার কাছ থেকে যা শুনলাম যে দিক নির্দেশনা বা চিন্তা ভাবনা, আপনি কবে থেকে এসব ইনভলভ, প্র্যাকটিক্যালি আপনি এসব করছেন আমাদের সবার থেকে বেশি। তো আপনার বক্তব্যটা আমি শিওর মাননীয় মন্ত্রী সাহেব এটা প্রাধান্য দিবেন। আমি প্রফেসর জিয়াউদ্দিনের অনুমতি নিয়ে আর একটা কথা বলতে চাই। আপনারা যদি CNN, BBC গুলো দেখবেন প্রতিনিয়ত 30 seconds of solitude, 60 seconds of solitude, এরকম করে তারা তাদের দেশের ভিয়েতনাম, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ইন্ডিয়া এরা দেখায়। আমরা কিন্তু কোনো সময় এই জিনিসটা দেখাই না। আমরা মনে করি যে আছে আমাদের কাজে, লোক আসবে, এটা আসবে না। আমি বিশেষভাবে অনুরোধ করবো মাননীয় মন্ত্রীকে যে এই যে CNN, BBC
এখন আল জাজিরা এগুলোতে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট গুলা 10 সেকেন্ড 30 সেকেন্ড 1 মিনিট এইগুলো যে আমরা দেখাই তাহলে সারা পৃথিবী জানবে। আর আরেকটা হলো যে ওয়ার্ল্ডের লার্জেস্ট ট্যুরিজম ফেয়ার হয় আপনার বার্লিনে, আইটিবি বার্লিন, ইন্টারন্যাশনাল ট্যুরিজম বুর্জে, সেখানে আমাদের লোক যায়। আমি যখন এমডি ছিলাম আমি প্রাইভেট সেক্টর ট্যুর অপারেটরদেরকে আপনার রিয়েল কনসেশনাল টিকিট দিয়ে যেতে এনকারেজ করেছি। কিন্তু ওখানে যে কাজগুলো করতে হয় এখন আমার মনে হয় যে ঠিক ওইভাবে কাজ হচ্ছে না। এইটা সরকারি ভাবে আরেকটু উদ্যোগ, ইনভেস্টমেন্ট করতে হবে, টিম নিয়ে যেতে হবে, যাতে করে ওখানে হাজার হাজার মানুষ প্রত্যেকদিন আসে, ঘুরে, দেখে। এন্ড দিস আর দি ফোরাম যেখানে আমাদেরকে চেষ্টা করতে হবে টু মেক ইনরোড, মেক আওয়ারসেলভস ভিজিবল। থ্যাংক ইউ। মোহিত ভাই, তো আপনি যেটা বললেন এটা তো খুবই সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমার কাছে, যে আমরা যদি সিকিউর করতে না পারি, ট্রান্সপোর্টেশন বা যাত্রা যদি সিকিউর না হয়, তাহলে কিন্তু আমাদের অ্যাডভাইস করে কোনো লাভ নেই। আমাদের একই সঙ্গে এই যে সিকিউরিটি, বাথরুম নাই, এসব যদি আমরা সরকারের সাথে প্রাইভেট করা যেতে পারে, যেমন আপনি করেছেন, তো এই ব্যাপারে আমরা আলাপ করতে চাই যে যদি আমরা ভবিষ্যতে সবাই মিলে যদি করতে পারি তাহলে খুব তাড়াতাড়ি আমরা ওই জায়গায় পৌঁছে যেতে পারবো। আমি এবার অনুরোধ করবো আমাদের মাননীয় মন্ত্রী উনি শেষ বক্তব্য রাখবেন। ধন্যবাদ। জি, প্রফেসর জিয়াউদ্দিন সাহেব, আমি শুরুতেই বলেছিলাম কিছুক্ষণ আগেও যে আমি আমার কৃতজ্ঞতাটুকু জানানো আমাদের রাশাদ আক্কে চৌধুরী, ওনার মাধ্যমে আমি মূলত এই অনুষ্ঠানের দাওয়াত পাওয়া। আমি রাজি হয়েছি এই জন্যই যে আমাদের সর্বজন শ্রদ্ধেয় বিদগ্ধ ব্যক্তি, সাবেক আমলা, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, অনেক গুণে গুণান্বিত উনি আমাদের অভিভাবক। ওনার কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনতে পাবো, যেটা আমার সামনের দিকে ট্যুরিজম মিনিস্ট্রি যেহেতু দায়িত্বে আমি, আমার সামনের পথ চলায় অনেক সহজ হবে, কাজে লাগবে। এনিওয়ে, শেষ পর্যন্ত এটা ভাগ্যবান বলা যাবে যে স্যারের বক্তব্য শোনার সুযোগ আমার হয়েছে। উনি যখন ডিভিশনাল কমিশনার ছিলেন চিটাগাংয়ের, সেই সিলেট যেহেতু চিটাগাংয়ের সমুদ্র সৈকতের পরেই ট্যুরিজমের সিলেটের যে সম্ভার, এটা সম্বন্ধে উনি বলেছেন। শিলং থেকে উনি টেকেরহাট এসেছিলেন, উনি ওনার সেই অভিজ্ঞতার কথাগুলো বলেছেন, নেত্রকোনার কথা, রেলওয়ের কথা বলেছেন, যে রেলওয়ে খুব প্রমোট করা দরকার, ট্যুরিজমকে প্রমোট করতে গেলে রেলওয়েকে আপগ্রেড করতে হবে, এই জিনিসগুলোর উপর গুরুত্ব দিয়েছেন। ট্রেন সার্ভিস ইজ মোর সেফার উনি বলেছেন বিভিন্ন ওনার অভিজ্ঞতার আলোকে। ঢাকা সিলেট এই যে রোডের উপরে ওয়াশ ব্লকের কথা উনি বলেছেন, অনেকগুলো রিসোর্ট ভৈরবে, আমাদের আলামিন, অন্যান্য জায়গায় ইতিমধ্যে আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, ঠিক আমার নির্বাচনী এলাকায় জগদীশপুর মুক্তিযুদ্ধ চত্বর বলে ওইখানে অনেক বড় একটা জায়গায় একর করেছে, যেখানে রেস্ট নিতে হবে সমস্ত গাড়িগুলাতে। ঢাকা সিলেট যাওয়ার পথে রেস্ট রুম থাকবে, ড্রাইভাররা যাতে ঘুমাতে পারে সেই ব্যবস্থাও থাকবে, ওয়াশ ব্লক থাকবে। এই ধরনের একটা সরকারি পর্যায়ে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে, জায়গায় একবারের কাজও সম্পূর্ণ। এটা আরো অনেক দূর, অনেক ধাপ এগিয়েছে জিনিসটা। রাজ ড্রাইভিং এর কথা বলেছেন, রিসোর্ট মৌলভীবাজার হবিগঞ্জের কথা বলেছেন, যে আমাদের হবিগঞ্জের আমার নির্বাচনী এলাকার খুব পাশে আমাদের বাহুবল দি প্যালেস। আমি একবার গিয়েছিলাম, ডক্টর অনিল গায়ান, উনি মরিশাসের পর্যটন মন্ত্রী। মরিশাস পর্যটন সমৃদ্ধ দেশ, জাতীয় আয়ের সমস্তটাই পর্যটন থেকেই আসে। তাদের পার ক্যাপিটা সম্ভবত $15,700। সেইখানে আমি গিয়ে দেখেছি মরিশাসের যে সব পটেনশিয়াল আছে আমাদের, তারা অবশ্যই সভ্য, শিক্ষিত, কিন্তু পর্যটনের কারণে এটা খুব সহজ একটা জার্নি না। এটা আমেরিকা যাওয়ার পথেও না, ইউরোপ যাওয়ার পথেও না, সম্পূর্ণ উল্টা দিকে 8-9 ঘন্টা বিমানে যেতে হয়। তারপরেও সেখানে পর্যটক যায়। সেখানে যেসব জিনিস আছে আমাদের প্রত্যেকটা সিলেটে বলেন, বাংলার প্রত্যেক জেলায় এর চেয়ে বেশি সম্ভার আমাদের পর্যটনের আছে। আমরা সবাই জানি যে পর্যটন যে 7টা জিনিসের উপরে, এখানে যারা আলোচনা করেছেন তারাও বলেছেন, তারাও জানেন। পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, ঐতিহাসিক স্থাপনা, প্রত্নতন্ত্র, পুরাকীর্তি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদের জীবন মান, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, নিজস্ব সংস্কৃতি,
আতিথেয়তা, এই সমস্ত কিছুর সমন্বয় হলো আমাদের সিলেট তথা বাংলাদেশ। আমাদের এমন কোনো জেলা নাই যেখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী নাই। সিলেটে তো একেবারেই একটা ভিন্ন পরিবেশ। মণিপুরি বলেন, অন্যান্য সাঁওতাল, হাজং, অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, তাদের নিজস্ব সংস্কৃতি। এগুলা যে কোনো একজন পর্যটককে হাতছানি দিয়ে ডাকে। সুতরাং সিলেটের এই প্রাকৃতিক সৌন্দর্য, টাঙ্গুয়ার হাওর বলেন, সিলেটের টি গার্ডেন বলেন, স্যার বলেছেন যে আমাদের টি গার্ডেনের কথা। আমি যখন আমার নির্বাচনী এলাকায় মাধবপুর চুনারুঘাটের টি গার্ডেনে আমি যাই দেখি, আমি একবার বিভিন্ন সময় পার্লামেন্টও আমি বলেছি যে রাত 2টা 3টা যখন আমি পুলিশ এসকর্টের নিয়ে আসি চুনারুঘাট থেকে মাধবপুর, সেই আঁকা বাঁকা রাস্তা টি গার্ডেনের ভিতর দিয়ে পূর্ণিমার অতলে সেই ছায়াবৃক্ষের মধ্য দিয়ে যে আলো চা বাগানের উপর পড়ে, আমি এই দৃশ্য, আমি সুইজারল্যান্ডও গিয়েছি, দেখেছি, কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের সেই দৃশ্য, সেই সৌন্দর্য কোনো অংশই কম নয়। ওই দিন স্পেনের অ্যাম্বাসেডার এসেছিলেন, আমার এখানে কলম ছিল, উনি আলোচনা সিলেট গিয়েছেন, এবং আমিও বিভিন্ন জায়গায় বলেছি যে সিলেটের এয়ারপোর্ট থেকে যে রাস্তা সিলেট শহরে, আমি যতটুকু দেখেছি ক্ষুদ্র অভিজ্ঞতায়, আমি ইউরোপ গিয়েছি, আমেরিকাও গিয়েছি, জাপানও গিয়েছি আমি মন্ত্রিত্ব পাওয়ার আগেই, আমার কাছে মনে হয়েছে এর চেয়ে সুন্দর রাস্তা আমি দেখি নাই পৃথিবীর কোনো এয়ারপোর্ট থেকে শহরে যাওয়ার। এই নান্দনিকতা, এই কথাটা ওই দিন স্পেনের অ্যাম্বাসেডার আমার কাছে উনিও প্রকাশ করলেন যে এত সুন্দর রাস্তা। সামগ্রিক করতে আমাদের সিলেট, রাতারকুল বলেন, আমাদের আরো 2 বন্ধু, স্যার যেহেতু বলেছেন স্যারের কথাগুলো আমি একটু রিপ্রোডিউস করি। সিকিউরিটি প্রোটেকশনের কথা বলেছেন, টি গার্ডেনের কথা উনি বলেছেন, সলিচুড যেখানে, সেখানে মানুষ অনেকে যেতে চায় টি গার্ডেনের ভিতর, ওইখানে রিসোর্ট দরকার, একাকিত্ব এবং প্রাকৃতিক সৌন্দর্য দুটো একসাথে উপভোগ করতে পারবেন। সিকিউরিটির কথা, প্রোটেকশনের কথা, আমি কিন্তু 20 বছর আগেও ঢাকা শহরে দেখেছি সিকিউরিটির প্রবলেম। এখন অলমোস্ট বিভিন্ন জায়গায়, একেবারে হয় না এটা বলা যাবে না, কিন্তু খুবই সহনীয় পর্যায়ে রাস্তাঘাটে হাইজ্যাক খুবই কম, এবং এগুলা হয়তো একসময় যে পথে অগ্রসর হচ্ছে হয়তো একসময় থাকবেই না। টুরিস্ট পুলিশের কথা বলেছেন, রেগুলার বেসিসে যাতে প্রত্যেক জায়গায় এই সার্ভিসগুলা দেয়। আমরা এই ইউনিটটা বাড়ানোর চেষ্টা করে চলেছি এবং সরকারও আন্তরিক সেইভাবে দিবেন। স্যার যে এমডি, বিমানের এমডি ছিলেন, এটা শুনে আমার কাছে খুব ভালো লাগলো, যেহেতু বিমানের দায়িত্বে। আমি আজকেও সারাদিন এমডির এখানে মিটিং ছিলাম, মাত্র আসলাম 8টা সাড়ে 8টার দিকে। স্যার রিভার ট্যুরিজমের কথা বলেছেন, আমাদের বরিশাল মাননীয় প্রধানমন্ত্রী যে পদ্মা ব্রিজ, সেই কাঙ্ক্ষিত পদ্মা ব্রিজ গেলে আমাদের প্রাচ্যের ভেনিস হিসাবে খ্যাত যে বরিশাল, সেখানে যেতে পারবেন। আমাদের সিলেটও রিভার ট্যুরিজমের অপার সম্ভাবনা, টাঙ্গুয়ার হাওরে। আমি ফ্রাঙ্কফুর্ট গিয়েছিলাম, সেখানে যে এই রিভার ক্রুজ করার পরে আমি তাদের অফিসে পর্যন্ত গিয়েছি, যেগুলো আমাদের টাঙ্গুয়ার হাওরে আনা যায় কিনা কথা বলে আসছি। আমি এক বাঙালি ফ্রেন্ডকে সেখানে নিয়েছি, তাকেও ইন্ট্রোডিউস করিয়েছি যাতে খোঁজ খবরগুলো রাখে। আমাদের দেশেও কিন্তু জাহাজ, যেটা অস্ট্রিচ এবং গাজী প্যাটেলের মাধ্যমে হয়তো অনেক সুন্দর, আমাকে এক ডাচ বললেন ব্যাংককে, এই ফুকেটে, যে বাংলাদেশে এই রকেট সার্ভিসটা সে এনজয় করার জন্য আসবে। আমি নিজেও সেটাতে চলেছি, অনেক সুন্দর। স্যার বলছেন লোকাল পিপুলকে ইনভলভ করা, হোম বেস ট্যুরিজম করা। আমার স্যার নিজেও অনেক বিদগ্ধ মানুষ, আমিও যতটুকু জানতে পেরেছি ট্যুরিজমের মেইন কনসেপ্ট, কোর কনসেপ্ট হলো স্থানীয় লোকদের সম্পৃক্ত করা, তাদের জীবন মান উন্নয়ন করা, ট্যুরিজম প্রমোট করার ক্ষেত্রে তাদের আয় বৃদ্ধি করা, জীবন মান উন্নয়ন, তাদের লাইভলিহুড যাতে এটা থেকে আসে। ওইখানে স্থানীয় আমাদের সিলেটের এক সময় শীতলপাটি এখনো আছে, বেতের চেয়ার, এবং বিভিন্ন জায়গায় গ্রামাঞ্চলও বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য, যেটা সিলেট ছাড়া হয়তো অন্য কোথাও পাওয়া যাবে না। একজন টুরিস্ট সেখানে গেলে তার কৌতূহল জাগবে, এগুলো নিবে, তাদের জীবন মান যাতে উন্নত হয়। আমরা কিন্তু একটা পরিকল্পনাও নিয়েছিলাম সিলেটকে নিয়ে, যে সেখানে একটা গ্রামকে আমরা সারা পৃথিবীর মধ্যে ব্র্যান্ডিং করব। সেই গ্রামটার সেই ঐতিহ্য আছে। আমাদের সিলেটের প্রাক্তন কমিশনার ছিলেন মুস্তাফিজ সাহেব, বর্তমানে ভূমি সচিব, উনি একটা প্রেজেন্টেশনও দিয়েছিলেন, রাত 3টা পর্যন্ত সেই প্রেজেন্টেশনটা আমরা দেখেছি, কাজও শুরু করেছিলাম। উনি এর মধ্যে বদলি হয়ে আসছেন। এই লোকজনকে ইনভলভ করা, ট্যুরিজমের এই কনসেপ্টটাই হোম বেস ট্যুরিজমের কথা বলেছেন। আমাদের ট্যুরিজম বোর্ড থেকে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় একটা গ্রামকে আমরা ট্রেনিং দিয়েছি, এবং ট্রেনিং অব্যাহত আছে। আমাদের মৌলভীবাজারে সেই শ্রীমঙ্গলের
পাশে গ্রাম লাওয়াছড়ার পাশে, যেখানে মণিপুরি অধ্যুষিত, সেইখানে একটা গ্রাম আমরা এই যে হোম বেস ট্যুরিজম, কমিউনিটি ট্যুরিজম, যেটা যে কোনো একজন নাগরিক, উনি আমেরিকান হোক, সুইজারল্যান্ডের হোক, সে যাতে ওই পরিবারের সাথে গিয়ে মিশতে পারে, ওই কি পরিবারে থাকতে পারে, ওই পরিবারের মধ্যে যে ওয়াশ ব্লক সেটা ব্যবহার করতে পারে, এই ধরনের একটা সুন্দর ওয়াশ ব্লক, খাদ্য, পোশাক পরিচ্ছদ, বিছানাপত্র, খাট, এই ধরনের থাকে, সেই ব্যাপারে ট্রেনিং দেওয়া হচ্ছে এবং লজিস্টিক সাপোর্টও দেওয়া হচ্ছে। স্যার বলেছেন আইটিবি বার্লিনের কথা, আমি নিজেও বার্লিনে গিয়েছি, সেখানে 30 বিবিসি সিএনএন এর কথা স্যার বলেছেন। আমি কিছুদিন যাবৎ খুব গভীরভাবে আমি উপলব্ধি করে চলেছি। আমি বাসায় বসে অনেক সময় দেখি ট্রাভেল এক্সপি, একটা স্যাটেলাইট চ্যানেল, যেখানে সারা বিশ্বের বিভিন্ন মোটেল, হোটেল, রিসোর্ট, সেখানে রুমগুলার দৃশ্য, ওয়াশরুমগুলার দৃশ্য, অনেক কিছুই দেখায়। এটা এতই আকর্ষণীয়, এটা যদি সারাদিন 24 ঘন্টা বসে দেখেন, কোনো ধরনের একটা মনোটোনাস বা ডালনেস আসবে না। কারণ জানার আগ্রহ প্রচুর। এরপরে কি দেখাবে? একবার সিঙ্গাপুর দেখায়, তারপর আবার ডোমিনিকান রিপাবলিক, ওইসব জায়গায় দেখায়। সুতরাং ওইটার প্রাইস কত, সমস্ত কিছুই দেখায়। কিছুদিন আগে আমার এখানে এসেছিলেন আমাদের কনকর্ড, তাদের অ্যামিউজমেন্ট পার্ক আছে, তারপরে নরসিংদীর একটা অ্যামিউজমেন্ট পার্ক, তারা সব মালিক একত্রিত হয়ে আমার কাছে এসেছিলেন। আমি নিজের অভিজ্ঞতার থেকে তাদেরকে আমি শেয়ার করেছি যে আপনারা যারা হোটেল, 500-600 হোটেল আছে কক্সবাজারে, অত্যন্ত উন্নত মানের হোটেল, এগুলা অনেকগুলাই 5 স্টার হোটেল, সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে অনেক হোটেল, মোটেল, তারপরে অ্যামিউজমেন্ট পার্ক, এগুলো আছে। আমি কিছুদিন আগে গিয়েছিলাম নড়াইল, মাশরাফি বিন মুর্তজা তার এলাকায়। বাংলাদেশ এই যে পর্যটন দিবস পালন, বিশ্ব পর্যটন দিবস পালন করা, আমরা সেই চিত্রা নদীতে নৌকা বাইস, সেখানে আমরা পালন করেছি ওই দিনটা, ওখানে পুরস্কার দিয়েছি। ওইখান থেকে আসতে রাত্রে 8টার পরে একটা দীর্ঘ জার্নি, 2.5 ঘন্টা 3 ঘন্টা প্রায়, অরুণিমা রিসোর্ট। উনি দীর্ঘদিন যাবৎ মন্ত্রী হওয়ার পর থেকে আমাকে বলতেছিলেন ওনার এখানে যাওয়া হয় নাই, এবং খুব ক্লান্ত, অবসন্ন, এমন একটা ইচ্ছা ছিল যে গাড়ির মধ্যে থামিয়ে বসে পড়ি এই ধরনের। কিন্তু গিয়ে যখন এটাতে ঢুকলাম, এত সুন্দর, 150 একর জায়গার উপরে, উনি একদম কমপ্লিট রিমোট একটা এরিয়ার মধ্যে উনার রিসোর্টটা উনি তৈরি করেছেন। যে কোনো একজন লোক গেলে অভিভূত হবেন, এত প্রাকৃতিক। এই রিসোর্ট কিন্তু ওইসব জায়গায় আছে। অরুণকে আমি বললাম, আমরা রাত্রে 3টা পর্যন্ত অনুষ্ঠান করেছি, উনি ঢাকা থেকে শিল্পী নিয়েছেন, অনুষ্ঠান হয়েছে, আলোচনা সভা হয়েছে। উনাকে আমি বলেছি যে আপনার এটা জানার ক্ষেত্রে যদি একটা স্যাটেলাইট লাইন আমরা করতে পারি, সব ব্যবসায়ীদেরকে বলেছি তারা যাতে ফান্ডিং করে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে প্রয়োজনে এটার পারমিশনটা নেওয়া। আমাদের দেশের যে সম্পদগুলো আছে সিলেটের, এই যে রাতারপুর বলেন, লালাখাল বলেন, জৈন্তাপুর বলেন, টেকেরহাট বলেন, প্রত্যেকটা জায়গা, টাঙ্গুয়ার হাওর, এগুলার যে নান্দনিক সৌন্দর্য, এগুলো তুলে ধরতে হবে। ট্যুরিজমের প্রমোট করার ক্ষেত্রে আমার দৃষ্টিতে, আমার অভিজ্ঞতা যতটুকু বুঝেছি, মানুষের কাছে তুলে ধরা, কৌতূহল তৈরি করা। আমরা বঙ্গবন্ধুর মাধ্যমে বাংলাদেশ গৌরব উজ্জ্বল একটা মুক্তিযুদ্ধ ছিল, সারা বিশ্বের আকর্ষণ বাংলাদেশের প্রতি ছিল, কৌতূহল ছিল, মানুষ জানার আগ্রহ, অজানাকে জানা, অচেনাকে চেনা, এই জিনিসগুলা কিন্তু একদম সৃষ্টির পর থেকেই। আমরা আমাদের ইতিহাস থেকে আমরা যতটুকু জানি যে ভাস্কো দা গামা বলেন, তারপরে ক্রিস্টোফার কলম্বাস, যারা সেই 14th সেঞ্চুরিতে যখন স্টিম ইঞ্জিন আবিষ্কার হয় নাই, তখনও কিন্তু পালতোলা নৌকা নিয়ে অজানার উদ্দেশ্যে তারা বের হয়েছে। সেই উত্তম আশা অন্তরীপ বাইপাস করে ভাস্কো দা গামা ভারতে প্রবেশ করছিল। আবার সেই দিকে এই কলম্বাস, উনি আমেরিকাতে গেলেন। এর আগেও কিন্তু কত যে পর্যটক জানার জন্য, তারা হয়তো শিপ রিগিং এ অনেকের সম্বন্ধে আমরা জানি না, কিন্তু এই জিনিসগুলা অনন্তকাল পর্যন্ত চলবে, মানুষ আসবে। আমাদের ইবনে বতুতা সেই 1,30,000 মাইল পায়ে হেঁটে এই আমাদের দেশে আসছেন। আমাদের অতিথি পাখিগুলা শীতের দিন হলে এখানে আসে, যেহেতু পরিবেশ সেই কিন্তু আসে, পর্যটক আসবে। এখন পর্যটককে আমরা সেই সেবা দেওয়ার জন্য মানসিকভাবে কতটুকু প্রস্তুত, এই জিনিসটাই আজকের প্রশ্ন। আমাদের সিলেট এটা একটা পর্যটন সম্ভার, শুধু আমাদের দেশের সিলেটের লোকই মনে করে না, সারা বাংলাদেশের লোকজন মনে করে। আমাদের এই জিনিসগুলো তুলে ধরা বিভিন্নভাবে আসছে। গত 2-3 দিন আগে আমাদের হানিফ সংকেত এসেছিলেন আমার অফিসে, উনি তেলিয়াপাড়া টি গার্ডেনে, যেখানে মুক্তিযুদ্ধের একটা বড় ছিল, ওইখানে
সবাই একত্রিত হয়েছিল আমাদের সামরিক জেনারেল উসমানী সাহেবের নেতৃত্বে, এবং অনেকগুলো পরিকল্পনা নেওয়া হয়েছিল। উনি এটা হয়তো ডিসেম্বরে হাইলাইট করবেন সেই তেলিয়াপাড়া একটা অনুষ্ঠানের মাধ্যমে। এই যে তুলে ধরা মানুষের সামনে আমাদের অরুণিমা রিসোর্ট, আমি যেটা নড়াইলে দেখেছি, আমারও ধারণা ছিল না, আমি জানি একটা রিসোর্ট অরুণিমা নামে আছে, এটা যে এত সুন্দর। আমি তাদেরকে বলেছি তারা যদি সবাই কোঅর্ডিনেটেড একটা এফোর্ট তৈরি করে তাহলে এটা এমন কোনো কিছুই না, হয়তো দেখা যাবে একজনের পার হেড 1000 টাকা হইলে জিনিসটা হয়। তাদেরকে আমি বলেছি আমার সমস্ত সহযোগিতা আমি দেব, আমাদের এখানে যাতে একটা স্যাটেলাইট লাইন হয়। এই যে সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য, লালাকাল বলেন, আমাদের সিলেটের সুরমা, তারপরে কিং ব্রিজ, আমার মন্ত্রণালয় থেকে কিছুদিন আগে সিলেটের কমিশনার সাহেব গিয়েছেন, অত্যন্ত ভালো অফিসার, স্যার হয়তো জানবেন যদি অনেক জুনিয়র স্যারের। তাকে আমি যাওয়ার পথে তার ফেয়ারওয়েলে আমি প্রথম কথাটাই বলেছি যে সিলেটের যে ঐতিহাসিক কিং ব্রিজ, এটাকে দাঁড় করিয়ে রাখার ক্ষেত্রে সাপোর্ট দিয়ে কিভাবে কি করা যায়, আপনি বিশেষজ্ঞ নিয়ে এই জিনিসটা ইয়ে করবেন, প্রয়োজন বোধে আমরা এটাতে কন্ট্রিবিউট করবো। এটা বাংলাদেশের একটা, এই যে আমজাদ হোসেনের গড়ি, তারপরে কিং ব্রিজ, এটা সিলেটের একটা ঐতিহ্য। এই জিনিসগুলা তুলে ধরা, মানুষের মধ্যে কৌতূহল জাগানো। ট্যুরিজম মানে, স্যার তো অনেক বিদগ্ধ, এই কথাগুলা বলা আমার কতটুকু প্রাসঙ্গিক আমি নিজেও জানি না। মানুষের মধ্যে কৌতূহল গুলা তৈরি করা, পৃথিবীর অনেক ইতিহাস যেগুলা মানব সভ্যতার সাথে খুব একটা সম্পৃক্ত না। আমি সিলেটের হবিগঞ্জের একটা দাওয়াতে গিয়েছিলাম, তখন আইকর সম্মেলন পরবর্তীকালে আমি অ্যাটেন্ড করতে পারি নাই, যার ফলে এই বার্মিংহামে সেইখানে 1 ঘন্টা 2 ঘন্টা লেট আছে সম্মেলনটা হওয়ার। ইতিমধ্যে 2 ঘন্টা কোথায় কাটাবো? একজন আমাকে বলল যে লর্ড ক্লাইভের সেই সমাধি আছে, ওইটা দেখা যায় 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে আমরা আসতে পারবো। তাৎক্ষণিকভাবে আমরা রওনা দিলাম। লর্ড ক্লাইভের যে স্মৃতি আমাদের দেশে খুব সুখকর নয় তার কার্যকলাপ, এবং এটা ব্রিটেনের লোকজনের কাছেও সে খুব সমাদৃত না বা সম্মানিত না। এই জন্যই বললাম যে আমরা যখন লর্ড ক্লাইভের কথা জিজ্ঞেস করলাম ওইখানে পার্শ্ববর্তী ভিলেজ বা শহরটাতে গিয়ে, সবাই দেখলাম একটু অপ্রস্তুত। আমরা কেন লর্ড ক্লাইভের এটা জানতে চাইলাম বা ওইখানে কেন যেতে চাইলাম, কিন্তু শেষ পর্যন্ত আমরা গিয়েছি, কারণ এটা একটা কৌতূহল আমার মনের মধ্যে লর্ড ক্লাইভের দেখা। মাননীয় মন্ত্রী, আমরা যাই রোমের কলিসিয়ামের যে ইতিহাস, এটাও তো মানব সভ্যতার ইতিহাসের সাথে খুব একটা ভালোভাবে মানায় না, কিন্তু মানুষের মধ্যে কৌতূহল। সেখানে গ্ল্যাডিয়েটরের যুদ্ধ, সেখানে একসময় সিংহের সাথে মানুষের যুদ্ধ হতো, এগুলো উপভোগ করতো তৎকালীন সময়ে। একটা ভগ্ন ধ্বংসস্তূপ, এই কলিসিয়াম দেখার জন্য পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ ওইসব জায়গায় যায়। আমাদের এই কৌতূহল গুলা তৈরি করা, আমাদের দেশ অনেক সমৃদ্ধ। আমি বলেছি, আমি মরিশাস গিয়েছি মন্ত্রীর আমন্ত্রণে, আমি সমস্ত কিছুই দেখেছি। আমাদের হবিগঞ্জে যে পরিমাণ সম্ভার, সমৃদ্ধ হবিগঞ্জ, যত কিছু আছে, আমার কাছে মনে হয় মরিশাস তার ধারে কাছেও নাই সেইগুলো। আমাদের ঐতিহাসিক স্থাপনা, আমাদের প্রত্নতত্ত্ব, পুরাকীর্তি, আপনি আমাদের মনের কথাই, এগুলা সবগুলাই কিন্তু সম্পৃক্ত আমাদের সিলেটের মধ্যে, সমস্ত গুলাই আছে। আমাদের সেই অনুষ্ঠানগুলা বিভিন্ন ধরনের, আমি ট্যুরিজম বোর্ডের ইয়ের কাছে বলেছি যে আমাদের সুনামগঞ্জের যে ফোক কালচার, যে ডেভেলপ ফোক কালচার, হাসন রাজার গান, রাধা রমনের গান, এই শাহ আব্দুল করিমের গান, আমরা হয়তো একটা বিশেষ দিনে একটা বিশেষ অনুষ্ঠান সুনামগঞ্জ ট্যুরিজম বোর্ড করবে, যে সারা প্রবাসীদের দাওয়াত দিয়ে সিলেটি মানুষ, সিলেটের বাইরের লোকজন নিয়ে আমরা এই জিনিসগুলা মানুষের সামনে তুলে ধরার ক্ষেত্রে এই অনুষ্ঠানগুলো করব। এখন যে বেসিক প্রশ্ন এখানে অনেকগুলো এসছে, আপনারা জানেন আমি কিন্তু সিলেটে যাতে আপাতত কিছু ফ্যাসিলিটি প্রোভাইড করার জন্য আমি 4 কোটি টাকা সিলেটে দিয়েছি আমি আসার পরে। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক হইলো এই যে লালাখাল বলেন, রাতারপুল বলেন, প্রত্যেকটা জায়গায় ওয়াশ ব্লক গুলা, আমার একটা স্ট্যান্ডার্ড একটা প্ল্যান আমি তৈরি করেছি প্রত্যেক জায়গায় যাতে এগুলো করা যায়। এটা নিয়ে সিও সাহেবের সাথে কথা বলেছি, অ্যাপ্রুভ করেছি, এবং এটা যাতে কয়েকটা ওইখানে করা হয়। এখানে একটা ব্রেস্ট ফিডিং সেন্টার থাকবে, যেখানে মহিলাদের জন্য একটা ওয়াশরুম ব্লক থাকবে, পুরুষদের জন্য আলাদা একটা থাকবে, একটা ওয়ান্ডারফুল কফি শপ থাকবে, চেঞ্জিং রুম থাকবে, যে কফি বিক্রি করবে সেইটা দেখাশোনা করবে হয়তো, অথবা স্থানীয় লোকজনের সম্পৃক্ত করে একটা কমিটি করে আমরা ওইখানে দেব। কিন্তু টোটাল আনফরচুনেট ছিল 4 কোটি টাকাই ফেরত আসছে, কারণ যেখানেই যেটা করতে যায় ডিসি সাহেব সেখানে গিয়ে বাধাপ্রাপ্ত হয়। শেষ পর্যন্ত কি করা যাবে আমাকে সিও সাহেব বললো, আমি যে ঠিক আছে এটা দূরে কোথাও ডাইভার্ট না করে ওই আশেপাশে কোথায় দেওয়া যায়, যে সাদা পাথরের এলাকা যেটা, ওইখানেই টাকাটা দিয়ে দেন।
4 কোটি টাকা পরে ওইখানেই দেওয়া হইলো, ওইখানে যাতে সুন্দরভাবে এগুলো তৈরি করে। আমাদের সেই পরিকল্পনাগুলো আছে। আমি সিলেট গিয়েছি, সিলেটে একটা পর্যটন কর্পোরেশনের একটা মোটেল আছে, আপনারা দেখবেন এয়ারপোর্টের পাশে। স্যার দেখেছে কিনা আমি জানি না, একটা নতুন ক্লাব, অত্যন্ত সমৃদ্ধ ক্লাব, সেখানে ব্রিটিশরাও যায় থাকে। আমি একটা অনুষ্ঠানে গিয়েছি সেইখানে। সেই মোটেলটা ব্লু মাউন্টেন নামে একটা সংস্থা, অস্ট্রেলিয়ার পাশে নিউজিল্যান্ডের ওরা নেওয়ার জন্য এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট তারা দেখে গিয়েছে, তারা টাকা পয়সা জমা দিয়েছে। পরবর্তীকালে যে এই কমিটি পরিকল্পনা কমিশনে এই প্রশ্নটা উঠলো যে ব্লু মাউন্টেনের তেমন একটা নাই, যার ফলে এটা দেওয়া এই ধরনের একটা জায়গা। কিন্তু যে জায়গাটা আমি দেখেছি, আমি ভেবেছি যে সিলেটে নেক্সট টাইম যখন যাব আমি সিলেটের ইলেকশনের সাথে কথা বলবো, যেহেতু সিলেটের সাথে ব্রিটিশের একটা সম্পর্ক ভালোভাবে আছে বিভিন্ন ব্যবসায়ী সম্প্রদায়ের সাথেও। তারা যদি এখানে অ্যাট্রাক্ট করে ওই জায়গা, এখানে আপনার টেক অফ দেখা যায়, ল্যান্ডিং দেখা যায় বিমানের, সারা সিলেটও দেখা যায় একটা পাহাড়ের চূড়ার উপরে, অসাধারণ সুন্দর জায়গা, একটা 5 স্টার হোটেল এখানে হবে। এটা যাতে এইভাবে করা যায়, আমি সেই কদিন আগে সিলেটের একজনের কাছে বলেছি যে আপনার খোঁজ রাখবেন, কেউ যদি ইউআই দেয় সেই ক্ষেত্রে আমরা এটা প্রসিড করব। এর বাইরেও সিলেটে সুনামগঞ্জে কি করা যায়, অন্যান্য জায়গায় কি ফেসিলিটি গুলো প্রোভাইড করা যায়। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার ক্ষুদ্র জ্ঞানে সরকারের দ্বারা ট্যুরিজমকে এগিয়ে নিয়ে যাওয়া খুব দুঃসাধ্য। সরকার পলিসি মেকিং এ করতে পারে, সহযোগিতা করতে পারে, ফেসিলিটি গুলো প্রোভাইড করতে পারে। আমাদের সরকার যদি আজকে প্যালেসের মতো এটা সরকারের দ্বারা হইতো, এটা দেখতেন একজন বর্ডারও পাওয়া যেত না। কিন্তু আজকে প্যালেস কত 2-1 মেধাবী ছাত্র, তারা তাদের মেধা এই বহিঃপ্রকাশ তারা ঘটিয়েছেন এই প্যালেস নির্মাণের মাধ্যমে, এবং যেখানে আপনি সিটি পাবেন না। এটা সারা পৃথিবীতে ডক্টর অনিল গায়ন আমাকে বলছে যে বাংলাদেশে আসবে যদি আমি তাকে প্যালেসে রাখি, মানে তারাও প্যালেস ছিল। এই যে এইখানে কিন্তু সমৃদ্ধ, জানা আপনারা জানেন বাহুবল হইল বৃহত্তর সিলেটের মধ্যে একটা অনগ্রসর এলাকা, বহুত অর্থনীতি এবং প্রাকৃতিক দুইটাই। বাহুবলটা কম্পারেটিভলি অনগ্রসর সমস্ত সাইড থেকে, কিন্তু ওই জায়গায় জঙ্গলের ভিতরে এইখানে এই প্যালেসের মতো একটা রিসোর্ট তৈরি করে সারা পৃথিবীর মধ্যে সবার কাছে জানান দিয়েছে যে ট্যুরিজম বাংলাদেশ সম্ভব। এবং এটা হতে যাচ্ছে মাননীয় আমাদের সুলতান, আমি এই যে বলি, আপনার কথা শুনে আমরা ঋদ্ধ হলাম। শুধু এই জন্য না, মনে হলো যে আপনি আসলেই পর্যটন মন্ত্রী। এবং আমার মনে হয় যে আমাদের সময় পার হয়ে গেছে। আমি অলরেডি সাম আপ করে ফেলি, রেপ আপ করে ফেলি আমার করেন। ধন্যবাদের মাধ্যমে শুধু ধন্যবাদ দিলে ইয়ে হবে। স্যার যেহেতু মুরব্বী, আমাদের অভিভাবক, স্যারের প্রতি কৃতজ্ঞতা। স্যার এত সুন্দরভাবে যে দিচ্ছেন সামনের দিকে, আমার জন্য এটি একটা গাইডলাইন হবে। আর আমার এক বোন পলি ইসলাম এমবি, আমার পক্ষ থেকে অভিনন্দন। উনি বাংলাদেশে এসছেন, বাংলাদেশ নিয়ে ভাবেন। আমি ইংল্যান্ডে গিয়ে আমিও কয়েকটা অনুষ্ঠান করেছি। ইংল্যান্ড থেকে 26 জন সাংবাদিক আমরা এনেছি। হোটেল ইন্টারকন্টিনেন্টালে তাদের বক্তব্য শুনেছি, একবার তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে ঘুরিয়েছি। তারা যাতে লেখনির মাধ্যমে সারা পৃথিবীর বুকে বাংলাদেশের এই প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরে, এটাই আমাদের উদ্দেশ্য ছিল। এবং ভবিষ্যতে আমরা সারা পৃথিবী থেকে আবার বিভিন্ন সাংবাদিক আনবো, তারা তাদের লেখনির মাধ্যমে যাতে বাংলাদেশের পরিচয় তুলে ধরে। তাই আমাদের এই বোন আসছেন, আপা আসছেন, উনি বাংলাদেশ নিয়ে ভাবতেছেন, বাংলাদেশের এই জন্ম ওনার। আমি ওনাকেও ধন্যবাদ জানাই। আমাদের আরো 2 ভাই, তাদের নাম না বললে, আমাদের ইশতিয়াক রূপু, উনি শুরুতেই কথা বলেছেন, ওনাকেও আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আনিস মাহমুদ, ফটো জার্নালিস্ট, উনি অনেকগুলা কথা বলেছেন। এগুলো যদি আমি বিশ্লেষণে যাই অনেক হবে। উনিও মানুষকে সম্পৃক্ত করার কথা বলেছেন। আমাদের এসডিজির যে কোর কনসেপ্ট, নো ওয়ান ইজ লিভিং বিহাইন্ড, আমাদের ট্যুরিজমের কিন্তু এই কনসেপ্টেই, তাদেরকে বাদ দেওয়া যাবে না। সবাইকে সাথে নিয়ে যাতে যে এলাকায় ট্যুরিজমটা ডেভেলপ করবে সেই এলাকার জনগণ, তাদের জীবনমান যাতে উন্নয়ন হয়, ইকোনমি যাতে বুস্ট আপ হয়, তাদের এমপ্লয়মেন্ট যাতে জেনারেট করতে পারে, এই ধারণাগুলা নিয়েই বাস্তবায়ন করার মাধ্যমে আমাদের ট্যুরিজমকে প্রমোট করতে হবে। সম্ভবত আই হ্যাভ এক্সিডেড মাই লিমিটেশন, তো আমি সরি। আমাদের খুব ভালো,
বিশেষ করে মুরব্বী মানুষ। আমার আজকে এই ভার্চুয়ালি স্যারের সাথে সরাসরি সম্পৃক্ত হওয়ার এটা সুযোগ। আমি স্যার সম্বন্ধে জানি, স্যারের খুব ভক্ত আমি। এরপরে যারা যারা বক্তব্য রেখেছেন সবাইকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। ট্যুরিজম হবে, বাংলাদেশ ট্যুরিজমের দেশ, বাংলাদেশ সম্প্রীতির দেশ, সৌহার্দ্যের দেশ, আতিথেয়তার দেশ, প্রাকৃতিক সৌন্দর্যের দেশ, নদী নানা খাল বিলের দেশ। এখানে ঐতিহাসিক স্থাপনা আছে, পুরাকীর্তি আছে, প্রত্নতত্ত্ব আছে, নদী আছে, সমুদ্র, দিগন্ত বিস্তৃত লেক, সমস্ত কিছুই আছে। তদুপরি ক্ষুদ্র নৃগোষ্ঠী আমাদের সিলেটে তো এরা একটা বিশেষ স্থান অধিকার করে আছে। আর সিলেটের ঐতিহ্য, সিলেটের সংস্কৃতি, সিলেটের যে কালচার, এটা একটা ভিন্ন একটা ডাইভার্সিফিকেশন আছে এটার মধ্যে। আসলে এটা ভার্সেটাইল, এটা অন্য দেশের কোনো খাটো করা না, অন্য জায়গায় যে কোনো জায়গার তুলনায় সিলেটের যে ইয়েটা, এটা অনেকটা ভার্সেটাইল। এটা যে কোনো মানুষের দৃষ্টি আকর্ষণ করবে, দেশি হোক বিদেশি হোক। তা আপনাদের মাধ্যমে আপনারা বিলাতে আছেন, কেউ কেউ আমেরিকাতে আছেন, কেউ বিশ্বের অন্যান্য প্রান্তে আছেন। আমি হানিফ সংকেত সাহেবকে ওই দিন অনুরোধ করেছি যে আপনি বাংলাদেশে অনেকগুলো অনুষ্ঠান করেছেন, আরো অনুষ্ঠান করবেন। নেক্সট অনুষ্ঠান তেলিয়াপাড়া করতেছেন উনি। আমি ওনাকে বলেছি আপনি সিলেট বাইরে আমেরিকা যুক্তরাষ্ট্রে অথবা যুক্তরাজ্যে আমাদের যে এনআরবি যারা আছে তাদেরকে নিয়ে আপনি অনুষ্ঠানগুলা করেন। তারা কি চায়, তাদেরকে সম্পৃক্ত করা, তাদের ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসুক। মাননীয় মন্ত্রী, আমি আপনাকে যেহেতু পেলাম, একটা সাজেশন দিতে চাই। যেহেতু এটা দেশে বিদেশে হচ্ছে, আপনি যদি ইনিশিয়েটিভ নেন, ট্যুরিজম বোর্ড আমাদের সেকেন্ড থার্ড জেনারেশন নন রেসিডেন্ট বাংলাদেশিস, ইউকে ইউএসএ যেখানে আমাদের কনসেন্ট্রেশন বেশি, 50 ছেলে মেয়েদেরকে আপনি যদি ট্যুরিজম বোর্ডের হসপিটালিটিতে বাংলাদেশে আনেন, ওদেরকে ভাগ করে বিভিন্ন এলাকায় সফর করে দেখার ব্যবস্থা করেন, এরা ফেরত গেলে those 50 kids or young people will become ambassadors of Bangladesh tourism. তারা ফেসবুকের মাধ্যমে সবাইকে জানাবে, তাদের বন্ধু বান্ধবকে জানাবে যে বাংলাদেশ এত সুন্দর, আমরা তো জানি না। কারণ তারা দেশে আসলে খালি বুড়া বুড়া লোকের সঙ্গে দেখা হয়, সালাম করতে করতে হয়রান হয়ে যায়। তো তাদেরকে যদি এইভাবে আমরা এনে বাংলাদেশ দেখাই সরকারি আতিথেয়তার মাধ্যমে এবং প্রপার রেসপেক্ট করে, তাহলে এটা বাংলাদেশের ট্যুরিজমের জন্য সবচেয়ে বেশি কার্যকর হবে। আমি প্রথমে এটা মনে হয় নাই, এখন আপনার কথা শোনার পরে আমার মনে হয়েছে। এই প্রোগ্রাম আমাদের আছে এবং আমরা এনেছিও। আমি যখন পোর্টসমাউথ গিয়েছি, আমাদের সিলেটের এক ছেলে মিস্টার ফাজ, তার সাথে এখন ফ্রিকুয়েন্টলি আমার কথাবার্তা হয়। সে সিলেটে একটা অনেক বড় অনুষ্ঠান করেছে পোর্টসমাউথে। এটা হলো যে বাংলাদেশকে এনে দেখানো তাদেরকে সরকারি ব্যবস্থাপনায়, এবং সব সাইট গুলো দেখানো। 50 জন আনা, 50 জনকে 5টা গ্রুপে বা 10টা গ্রুপে ভাগ করে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া, সুপারভাইজ এক্সপোজার টু বাংলাদেশ। এটা খুব ভালো হবে এবং দিস ইনভেস্টমেন্ট উইল পে রিচ ডিভিডেন্ডস। আমার এটা একটা সাবমিশন আপনার কাছে থাকে। আমি মনে করি আছে, অবশ্যই আমরা এটা করব। এটা তো আমরা অলরেডি করেছি, তারপর করব। ওই আগে ছিল সাংবাদিক ব্যক্তি, এখন এনআরবি ব্যক্তি করতে। আমার একটা সাজেশন হচ্ছে যে আজকে আমরা যেটা আলাপ করছি ওটা আমরা মাননীয় মন্ত্রীকে এটা আমরা স্ক্রিপ্ট করে দেব, এবং আমি আশা করব যে পলি আছে, আজকে মুহিত ভাই আছেন, আপনি যদি একটা কোর গ্রুপ করেন, যেটা অ্যাডভাইজারি কাউন্সিল, যেটা সিলেটের পরীক্ষা, যেমন মুহিত ভাই যে এক্সপিরিয়েন্স আছে, আমরা যদি আপনার কাছে, আমরা তো আপনাকে টেলিফোন করে পাবো না হয়তো, আমরা যদি আপনার সাথে কানেক্ট করতে পারি, তাহলে কিন্তু এই সিলেট সম্মেলনের পক্ষ থেকে আজকে যে আলোচনা হলো ওইগুলো আপনাকে দেব। আপনি যেটা বলেছেন এটা আমাদের যা আশা ছিল তার থেকে বেশি বলেছেন, কিন্তু এগুলো ইমপ্লিমেন্ট করতে হলে যদি আমাদের সহায়তা লাগে, আমরা এটা করতে চাই। তো আপনি যদি আমাদেরকে একটা অ্যাডভাইজারি বোর্ড জাস্ট আপনাকে আমরা পৌঁছাতে পারি এরকম একটা সিস্টেম তৈরি করে আজকে যারা অতিথি তাদেরকে নিয়ে, তাহলে কিন্তু আমরা আজকে বক্তব্যটা এখানে শেষ হয়ে যাবে না, আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারবো। আপনি যদি আপনারা পাঠাবেন, অবশ্যই আমি ট্যুরিজম বোর্ডের সিইও সাহেবকে বলবো, উনি নিজেও কথা বলবেন, আর আমি তো আপনাদের সাথে সবসময় আছি। থ্যাংক ইউ ভাই। আমাদের ট্যুরিজমকে প্রমোট করার ক্ষেত্রে আপনারা যে কন্ট্রিবিউশনটা, এটা তো আমাদের একটা এডিশনাল পাওনা। অ্যাবসলিউটলি। এবং সবাইকে সম্পৃক্ত করার মাধ্যমে ট্যুরিজমকে প্রমোট করতে হবে। এটাই আমরা মানুষের সম্পৃক্ততা ছাড়া ট্যুরিজম কোনোদিন হবে না। আর আমি মনে করি ওয়েবিনারে বলার চেষ্টা করেছি যে আমাদের যে শর্টফলটা, এটা হলো মানুষকে সম্পৃক্ত করার ব্যাপারে আমরা ব্যর্থ হয়েছি। আপনি যে এই যে বলেন আপনি টাকা দিয়েছিলেন ওটা করতে পারেন, ওইখানে কিন্তু প্রাইভেট সেক্টরে এগুলো ডিসি সাহেব এগুলো করা সম্ভব।
তো আপনি অনেক সময় ধরেন প্রায় এরকম ঘটনা করছে, টাকা ফেরত আসছে, এবং আমি জানি হাসপাতালেও মেডিকেল কলেজে টাকা যায়, 20 কোটি টাকা ফেরত চলে আসে। তো এটা আমাদের একটা অক্ষমতা, এটাকে কিন্তু আমরা ইনভলভ হতে পারি। তো মোহিত ভাই, আপনি আমাদের মাথায় থাকবেন, কারণ আপনি সবচেয়ে সিনিয়র এবং আপনি মাহবুব আমাদের মাননীয় মন্ত্রীকে আপনি অ্যাডভাইস করতে পারবেন যা করেছেন। তো আমরা আজকে আমাদের একটা অনুষ্ঠান আছে, আপনারা থাকবেন। এটা হচ্ছে সিলেটের সমস্ত সাংস্কৃতিক যত গ্রুপ আছেন তারা সবাই মিলে আমাদের সম্মেলনের জন্য এটা করেছেন। এটাতে ভালো হচ্ছে কি কাউকে বাদ দেওয়া হয়নি, সব অগ্রজরা। তো তারা অপেক্ষা করছেন, তাদের প্রোগ্রামটা এখনই শুরু হয়ে যাবে। আর আমাদের আজকের এই অনুষ্ঠানটা আমরা কিন্তু স্ক্রিপ্ট লিখে আপনাদের সবার সাথে শেয়ার করব। তো আমি জাস্ট একটা মিনিট ইন্টারাপ্ট করি, যেহেতু স্যার বিমানের এমডি ছিলেন, এটা আমাকে নাড়া দিয়েছে ভিতরে। আমি স্যারের প্রতি অনুরোধ, স্যার আপনি ঢাকা আসলে মন্ত্রণালয় জাস্ট আপনি একটা রিং করলে আমি মন্ত্রণালয় আপনাকে লোক দিয়েই। আমি ঢাকাতেই থাকি, কাজে কোনো অসুবিধা। আমি ভাবলাম যে আপনি বোধহয় আমেরিকাতে। না 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 না, আমি সারা জীবন ঢাকাতেই আছি। আমি এমডির রুমে সারাদিন মিটিং করেছি। আপনি যখন আজকে বললেন আপনি বিমানের এক সময় এমডি ছিলেন, এটা আমাদের জন্য অনেকটা গৌরব। এই কানেকশন গুলো আমাদের দরকার। রূপু, তুমি আছো? রূপু? আচ্ছা, রূপু হয়তো নাই। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা পরবর্তী অনুষ্ঠান আপনারা দেখবেন। আর খুব ভালো লাগলো আজকে আমরা আশাতিরিক্ত আমাদের যেটা আলোচনা হয়েছে, এবং আমাদের মাননীয় মন্ত্রী এবং আব্দুল মজিদ চৌধুরী, আমাদের প্রাক্তন উপদেষ্টা পলি এবং আনিস, অনেক বক্তব্য নিয়ে আছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি।